নাজিয়া শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা একটু সিনামন, যেটাকে দারুচিনি বলা হয়, আমরা ওইটা একটু আলাপ করব। হ্যাঁ, যদি এটা আমাদের বাংলাদেশে খুব একটা হয় না, তবে প্রসপেক্ট আছে। আগে বললাম বাংলাদেশে যে তোমার যে ইস্টার্ন রিজিয়ন, সিলেট, চিটাগাং অথবা খাগড়াছড়ি, ওইসব রিজিয়নে সিনামন চাষের সম্ভাবনা আছে। তার কারণ আমাদেরই মতো ক্লাইমেট যেখানে আছে, ট্রপিক্যাল, হ্যাঁ, হিউমিড কন্ডিশন, ওই ধরনের অবস্থা শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এগুলোতে কিন্তু সিনামন প্রোডাকশন হয়। কাজে আমরা সাইন্টিফিক নেম সিনামন জেলেনিকা, আর ফ্যামিলি লারেসি, অরিজিন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে সবচেয়ে বেশি তোমার সিনামন উৎপন্ন হয়। তাছাড়া ইন্দোনেশিয়া, তারপরে তোমার থাইল্যান্ড, চায়না, এসব দেশে হয়। ইট ইজ দ্য ওল্ডেস্ট স্পাইসিস। 1-2000 বছর আগে থেকে এটা চাষ হচ্ছে, বা এটা সম্বন্ধে রিভিউ আছে। জানা যায় 2000 বছর আগ থেকে এটা চাষ হচ্ছে। আমরা জানি এটাকে ড্রাইড বার্ক, অর্থাৎ বাকল। ইট ইজ দ্য ড্রাইড বার্ক অফ সিনামন জেলেনিকাম, অর্থাৎ এই গাছের ড্রাইড বার্ক। এটা কারিতে ব্যবহার করা হয়, বেকারি সামগ্রী অথবা আচার, এগুলোতে ব্যবহার করা, এবং মেডিসিনাল ভ্যালু আছে। এই গাছের বৈশিষ্ট্য হলো গোটা গাছ, all parts have aromatic compound or aromatic flavor. এর মধ্যে একটা ঘ্রাণ পাওয়া যায়। অর্থাৎ গাছের পাতা, বাকল, সমস্ত অংশে অ্যারোমেটিক কম্পাউন্ড আছে। অ্যারোমেটিক কম্পাউন্ড কিসের জন্য হয়? 3 chemical. Those are cinnamic aldehyde, benzaldehyde and eugenol. এই কেমিক্যাল গুলোর জন্য, বিশেষ করে স্পেশালি ইউজেনলের জন্য অ্যারোমা অথবা ঘ্রাণ হয়। আর সিনামিক অ্যালডিহাইড, বেনজালডিহাইড, কয়েকটা কেমিক্যাল থাকে। আচ্ছা, মরফোলজি কি? এটা আসলে এভারগ্রিন ট্রি। ইটস এ এভারগ্রিন ট্রি, অর্থাৎ আগে বললাম চিরসবুজ, সারা বছরে পাতা থাকে, এরকম একটা গাছ। রিচিং এ হাইট অফ 8 to 17 মিটার। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যদি তুমি গাছ হয়, ট্রি হয়, এখান থেকে কোনো সিনামন পাবা না। আমরা পরে বলবো কিভাবে সিনামনটা হারভেস্ট করা হয়, অর্থাৎ কি প্র্যাকটিস বা প্রযুক্তির মাধ্যমে করা হয়। The bark and leaves are strong aromatic. In cultivation, due to continuous removal of shoot at ground level, it forms a dense growth to a height of 2.5 meter. আগে বললাম গাছ হিসেবে যদি থাকে 8 থেকে 17 মিটার, কখনো সিনামন পাওয়া যাবে না। তাহলে এটাকে কি করতে হবে? গ্রোনিং করে, ছাঁটাই করে, it makes a bushy form. That means 2.5 মিটার, অর্থাৎ ছোট একটা বুশি প্লান্ট যখন হবে, তখন আমরা সিনামন কালেকশন করতে, আমরা পরে ছবিতে দেখাবো। আর কাল্টিভার, আমাদের দেশে ওরকম কোনো কাল্টিভার নাই, যেহেতু চাষ খুব একটা হয় না, কিন্তু বিভিন্ন বাড়িতে অর্নামেন্টালের মতো করে মানুষ লাগায়, যেহেতু গাছ দেখতে খুবই সুন্দর, পাতাও দেখতে সুন্দর, এবং অনেক ক্ষেত্রে ফুল আসে, এই জন্য অনেকে লাগায়, অথবা সিনামনের মতো করে লাগায়। কিন্তু সিনামন যেহেতু হারভেস্ট করা ওরা বুঝেও না, ওইভাবে হয় না। কিন্তু কৃষি গবেষণা ফ্রুট রিসার্চ স্টেশন জৈন্তিয়াপুর অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ স্টেশন খাগড়াছড়ি, তারা ট্রাই করতেছে সিনামনের প্রোডাকশনের জন্য, এবং ওদের কিছু ভ্যারাইটি আছে যেগুলো অ্যারোমেটিক, আমাদের দেশের কন্ডিশনও অ্যারোমেটিক বার্গ উৎপন্ন করে। হয়তো ফিউচারে এক সময় আমাদের বাংলাদেশে হবে আর কি, যদি সুইটেবল ভ্যারাইটি পাওয়া যায়। সয়েল অ্যান্ড ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট, আগে বলেছিলাম যে এটা হট এন্ড হিউমিড কন্ডিশন পছন্দ করে। ট্রপিক্যাল যে রেইন ফরেস্ট, যেখানে বৃষ্টি হয়, পাহাড়ি এলাকা, ওই ধরনের কন্ডিশন পছন্দ করে। কাজে উত্তরবঙ্গের চেয়ে অন্যান্য অঞ্চল, যেগুলো আমরা বললাম সিলেট, খাগড়াছড়ি, চিটাগাং, ইস্টার্ন রিজিয়ন, যেখানে আগে বললাম ট্রি স্পাইসিস এর জন্য ইস্টার্ন রিজিয়ন ইজ ভেরি মাচ ফেভারেবল। আর যেগুলা অনিয়ন, গার্লিক বা এগুলো যে বাল্ব, ওগুলোর জন্য এই নর্দার্ন রিজিয়ন সুটেবল। তো যাই হোক, সিনামন লাইক স্যান্ডি লুম সয়েল, স্যান্ডি সয়েল, rich in humus, is good for its cultivation. Soil influences the quality of bark. Waterlogged soil make the product less aromatic and bitter. অর্থাৎ আমরা যদি
পানির মধ্যে যদি থাকে তখন আবার এটা অ্যারোমেটিকটা লেস হয়ে যায়, চামড়াটা বিটে হয়ে যায়। কাজে বৃষ্টি হবে কিন্তু পানি জমা থাকবে না, ওই ধরনের কন্ডিশন। কাজে বললাম পাহাড়ি অঞ্চল, বন জঙ্গল অথবা স্যান্ডি লুম সয়েল, স্যান্ডি সয়েল, এই ধরনের কন্ডিশন ভালো। আমাদের চিটাগাং হিল টেক্স বা আদার যেসব অঞ্চল, এখানে মাটিগুলো কিন্তু স্যান্ডি লুম না, এটা অনেকটা ক্লে, টাইট, শক্ত, যার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে চাষ করলে ঘ্রাণ হয় না, অ্যারোমা হয় না। সয়েল অথবা ক্লাইমেটিক কন্ডিশন যে কোনো জিনিসের কোয়ালিটি এনহ্যান্স করে অথবা ডিটেরিয়েট করে। কাজে এটা একটা ব্যারিয়ার আছে আমাদের দেশে, যেটা বললাম ইস্টার্ন রিজিয়নে যদি চাষ করে অত ভালো গ্রান হয় না। টেম্পারেচার বলতে টেম্পারেচার ক্যান বি গ্রোন এ ওয়াইড রেঞ্জ অফ ক্লাইমেট, যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় চাষ করা যায়। ইট লাইকস হট এন্ড হিউমিড ক্লাইমেট উইথ টেম্পারেচার রেঞ্জ বিটুইন 20 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, প্রোপাগেশন কিভাবে করতে হবে? সিড অথবা ভেজিটেটিভ প্রোপাগেশন। সিড দিয়ে যদি করা যায় গাছে ফুল আসে, ফল আসে, কিন্তু দুঃখজনক হইলো ফলটা আবার পাখি খেয়ে নেয়, পাখির একটা ফেভারিট খাবার। ওই জন্য গাছকে ওয়ারিং করে জাল দিয়ে যদি বেঁধে দেওয়া যায় তাহলে পরে পাখি খাবে না এবং ওখান থেকে বীজ কালেকশন করা যায়। অথবা ভেজিটেটিভ প্রোপাগেশন লেয়ারিং বা কাটিং এর মাধ্যমে করা যায়। আচ্ছা, যাই হোক, যে কোনো ভাবে করার পরে সিডলিং উৎপন্ন করতে হবে। সিডলিং এর বয়স যখন 6 মান্থ এজেড হবে তখন এটাকে প্লান্টিং করতে হবে। হ্যাঁ, কত স্পেসিং কত? 2 মিটার। আর যে কোনো প্লান্ট লাগাইতে হলে কত? একটা পিট খনন করতে 50 সেন্টিমিটার length, 50 centimeter breadth and 50 centimeter height. সাজিয়ে শোনা যাচ্ছে। এই হলো প্রোপাগেশন, তাই না? প্রোপাগেশনের পরে ম্যানুয়ারিং ফার্টিলাইজেশন করতে হবে। আমরা জানি যে কোনো গাছের দুইবার সাত ফার্টিলাইজার দিতে, একটা বর্ষার আগে আর একটা বর্ষার পর। আর আর্লি স্টেজে ফার্টিলাইজারের ডোজ একরকম আর একটা লেটার স্টেজে আরেক রকম। যদি আর্লি স্টেজ থাকে অর্থাৎ 1.5 বছর বয়সের গাছ যখন আমরা লাগাবো, তারপর পরে কিছুদিন পরে 25 গ্রাম ইউরিয়া টিএসপি এমওপি প্রতি স্প্লিট, অর্থাৎ দুইবার ব্যবহার করতে হয়। একটা বর্ষার আগে, একটা বিফোর রেনি সিজন এন্ড অ্যানাদার স্প্লিট ইজ আফটার দ্য রেনি সিজন। এজ অফ দ্য প্লান্ট কত? প্লান্টের এজ হলো কত? 10 ইয়ার যদি হয়, যদি পুরনো বয়স্ক গাছ হয় তখন আবার ফার্টিলাইজার বাড়িয়ে দিতে হবে। কত? 25 গ্রাম ইউরিয়া টিএসপি এমওপি। আমরা যে কোনো বড় গাছে সাধারণত এই ধরনের সার ব্যবহার করতে পারি। হ্যাঁ, কোয়ার্টার, হাফ কেজির অর্ধেক আর কি, 250 গ্রাম ইউরিয়া টিএসপি এমওপি। ঠিক আছে, দুই স্প্লিটে ব্যবহার করতে হবে। একটা হলো যে বর্ষার আগে বিফোর রেনি সিজন এন্ড অ্যানাদার ইজ আফটার রেনি সিজন। টু স্প্লিটে ব্যবহার করতে হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট জিনিস আফটার কেয়ারের মধ্যে, এগুলো তো হইতে হবে ফার্টিলাইজার দেওয়া অথবা আদার্স ইরিগেশন দেওয়া, মালচিং করা, এগুলো তো আছে, কিন্তু প্রুনিং ইটস ভেরি এসেনশিয়াল, স্পেশাল ইন্টারকালচারাল অপারেশন ফর সিনামন। আগে বলেছিলাম যদি গাছ ট্রি হয়ে যায়, বৃক্ষ হয়ে যায়, ইউ নেভার that's you should বোর্ড থাকলে দেখাই দেওয়া যায়। ইন দ্য ইনিশিয়াল ইয়ার্স গ্রোথ মে বি স্লো। প্রথম অবস্থায় গাছ যখন লাগাবো 1-1.5 বছর আগা কেটে দেওয়া, আগা ভেঙে দেওয়া। তাহলে এমন ভাবে আগা কাটতে হবে রিমেনিং 15 সেন্টিমিটার ফ্রম দ্য গ্রাউন্ড, ইট এনকারেজ দ্য প্রোডাকশন অফ স্টাম, অর্থাৎ এটা থেকে শুট বের হবে। যদি আগা কেটে দিই তাহলে ল্যাটারাল যে বার্ড গুলো আছে ওগুলো এনকারেজ হবে, ওগুলো এনকারেজ হয়ে ওখান থেকে আমরা জানি এপিক্যাল ডমিনেন্স বলা হয়। যে কোনো গাছের যত স্ট্রং এপিক্যাল ডমিনেন্স থাকবে অত গাছ ট্রি থাকবে, বৃক্ষের মতো হবে। যেমন আমরা জানি তাল গাছ, সুপারি গাছ, এগুলো স্ট্রং এপিক্যাল ডমিনেন্স এবং এগুলো মনোকট, সিঙ্গেল স্ট্রাকচারে হয়। কিন্তু কিছু কিছু গাছ আছে অর্নামেন্টাল, এপিক্যাল ডমিনেন্স, যখন তুমি আগাটাকে ভেঙে দিবে তখন হরমোন উৎপন্ন বন্ধ হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে অক্সিজেন উৎপন্ন বন্ধ হবে
এবং ল্যাটারাল যে শুট গুলো আছে এগুলো এনকারেজ হবে, তখন ওগুলো এনকারেজ হয়ে এখান থেকে নতুন করে ব্রাঞ্চ বের হবে। কাজে আমরা যখন আগা কেটে দিব, হ্যাঁ, ইট এনকারেজ দ্য প্রোডাকশন অফ স্টাম। যাই হোক, দিস এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ শুট and 4 to 6 shoots are allowed to grow. তার মধ্যে সব শুটগুলোকে আমরা রাখবো না, 4 থেকে 6টা মোটা দেখে রাখবো, আর চিকনগুলোকে সব কেটে দিব। আবার তখন যে কেটে দিব তখন তাকে বললে থিনিং। আর আগে যে কাটবো আগা ওইটাকে বলা হয় হেডিং ব্যাক। যাই হোক, দে আর কিপড স্ট্রেট বাই প্রুনিং, এগুলোকে প্রুনিং করে করে আবার সোজা রাখতে হবে। By 4th year, the plant will develop into a bush with suitable canes of about 2 meter height for peeling off. অর্থাৎ 2 বছর পরে, সরি, হ্যাঁ, এগুলোকে প্রুনিং করে রাখতে হবে। 4th ইয়ার বয়সে তখন গাছ তো লাগাইলাম, লাগানোর পর 4th ইয়ার বয়সে তখন এখান থেকে একদম ওই যে বেত যেমন হয় বেতের মতো ওইরকম করে আমরা পরে ছবিতে দেখাবো, এগুলো কেন বের হবে, হ্যাঁ, about 2 meter height of for peeling off. The cane may be harvested in every alternate year. এই যে 4 বছর মধ্যে যে উৎপন্ন হবে এগুলো প্রতি অল্টারনেটলি প্রতি 1 বছর অন্তর অন্তর আমরা এগুলোকে কাটবো। এই যে দেখা যাচ্ছে এটা যেটা বললাম, আমরা আগাটাকে কেটে দিব, কাটলে এগুলো থেকে যে একটা কেন আরো হইতে পারে অনেক কেন, এরকম করে এই যে এরকম হবে। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার। সিঙ্গেল স্ট্রাকচার হলে ট্রি হয়ে যাবে, ট্রি হলে গাছ হবে না, কি বলে, পিলিং করা যাবে না। আমরা এবার তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ভিডিওতে ইউটিউবে প্রচুর সিনামনের প্রসেসিং দিলে অনেক ভিডিও পাবো, যেগুলো দেখলে তোমরা আরো ক্লিয়ার হবে। শ্রীলঙ্কা বা ইন্ডিয়া অথবা ইন্দোনেশিয়া এসব বন জঙ্গলের মধ্যে এরকম করে সিনামন চাষ করে। যাই হোক, লাগায় জঙ্গলির মতো করে, তারপর আগাটা কেটে দিয়ে এরকম করে পিলিং উৎপন্ন হয়, যে এগুলো থেকে পরবর্তীতে আমরা 4 বছর পরে প্রতি অল্টারনেট ইয়ারে আবার এরকম পাওয়া যাবে। যাই হোক, প্রুনিংটা খুবই স্পেশাল ইন্টারকালচার অপারেশন, এবং প্রুনিং প্র্যাকটিস ছাড়া কখনো কোয়ালিটি সিনামন পাওয়া যাবে না। এরপরে আসি আমরা প্রসেসিং। আগে বললাম 4 বছর বয়স থেকে we can collect the cinnamon stem or shoot, হ্যাঁ, from a pruned plant. কাজে 4 বছর পরে আমরা এগুলোকে কাটবো। কখন কাটবো? বর্ষাকালে। এখানে লেখা আছে প্রসেসিং অফ সিনামন, প্রিপারেশন অফ সিনামন কুইল, অথবা আমরা বলতে পারি সিনামনের কুইল কিভাবে আমরা প্রিপারেশন করব, এটাকে বলা হয় কুইল। কুইল কি জিনিস আমরা পরে বলবো। The various steps involved are as follows. কি কি জিনিস প্রসেসিং এর মধ্যে করতে হবে? নাম্বার 1, কাটিং অফ ব্রাঞ্চেস এট রাইট সাইজ। কতটুকু সাইজ? 1.5 to 2 মিটার লং। এই যে এগুলো দেখতেছো, এটা 1.5 থেকে 2 মিটার লম্বা হবে। শেপ কতটুকু? 2 to অথবা ডায়ামিটার 2 to 2.5 সেন্টিমিটার ডায়ামিটার। এই যে এগুলো যে শুটগুলো, এগুলো গাঢ় হবে কত? 2 থেকে 2.5 সেন্টিমিটার। সিজন কি? রেনি সিজন। আর ম্যাচুরিটি কি? 4 to 5 ইয়ার্স লেটার। 4 থেকে 5 বছর আগে বললাম 4 বছর বয়সে আমরা কাটা শুরু করি। প্রতি অল্টারনেট বছর একবার কাটা, আরেক বছর গ্যাপ দিতে হবে, পরের বছর আবার পাওয়া যাবে। লিভস এন্ড টুইগস আর ট্রিমড অফ। এভাবে কাটে নিলাম, কাটার পরে এগুলোর পাতাগুলোকে সব ট্রিমিং করে দিলাম, ছাঁটে ফেললাম, হ্যাঁ, রিমুভ করে দিলাম পাতাগুলো অথবা আগার যে অংশটা রিমুভ করলাম। লিভস এন্ড টুইগস আর ট্রিমড অফ, ট্রিমিং অথবা ছাঁটাই করা। স্ক্র্যাপিং অফ আউটার কর্কি লেয়ার। এই যে এখানকার বাইরে যে কর্কি লেয়ার আছে এটাকে আমরা স্ক্র্যাপিং করে দিব, অর্থাৎ স্ক্র্যাপিং ছেঁচে ফেলবো। তোমরা ভিডিওতে দেখলে দেখতে পারবে এই যে এগুলো ছেঁচে ফেলা হয়। তার মধ্যে যে এপিডার্মিস অথবা হাইপোডার্মিস আছে এটাকে রিমুভ করা হয়। তাহলে লিভস, সরি, স্ক্র্যাপিং অফ আউটার কর্কি লেয়ার, বাইরে যে কর্কি লেয়ারটা স্ক্র্যাপিং করা হয়। তারপরে কি করা হয়? পিলিং। তারপরে পিল মানে কি? যে বাকলটাকে খোলা হয়। 3 ধরনের স্পেশাল ছুরি পাওয়া যায়। একটা দিয়ে ওই যে গরু যে মানুষ অথবা ছাগল যে জবাই করে ঠ্যাংগুলো থেকে যেমন চামড়াটা চিলে, ঠিক ওই টাইপের স্পেশাল ছুরি দিয়ে প্রথমে একটা পাশে একটা লম্বা রাউন্ড করে কাট দেওয়া হয় একটা ছুরি দিয়ে, আর একটা দিয়ে লম্বা করে তো কাটা হয়, লম্বা করা হয়। অর্থাৎ তোমরা যে এয়ার লেয়ারিং করেছো, এটা এয়ার লেয়ারিং, বাকল তোলা একটু কঠিন আছে। যাই হোক, তো প্রথমে একটা ছুরি দিয়ে গোল করে কাটা হয়, তারপরে একটা লম্বা করে কাটা হয়। এরপরে আস্তে আস্তে পিলিং করা হয়। পিলিং মানে কি? পাটের যেমন আঁশ তোলে তুই তদ্রুপভাবে বার্কটাকে খোলা হয়। তাহলে পিলিং এন্ড স্কিলফুলি রিমুভিং দ্য বার্ক ফ্রম দ্য ইনার রুট। আমরা জানি যেটাকে আমরা খুলতেছি, বাইর করতেছি, এটাকে বলা হয় ফ্লোয়েম। তার ভিতরে থেকে জাইলেম। তাহলে ইনার রুট অথবা জাইলেম থেকে ফ্লোয়েমকে সেপারেট করা হয়। আমরা বার্ক না বলে বলতে পারবো ফ্লোয়েম। যাই হোক, এই ফ্লোয়েমটাকে সেপারেশন করা হয়। এরপরে কি করা হয়? দা পিলস অথবা যে চামড়াগুলো বাকল আর গ্যাদার্ড
মানে একসাথে কালেকশন করা হয় এন্ড কিপ ওভারনাইট আন্ডার শেড ফর ফার্মেন্টেশন। সারা রাত পর্যন্ত এটাকে এক জায়গায় স্তূপ করে রেখে দেওয়া। তারপরে যখন রাখবে তখন কুয়াশার মধ্যে অথবা শীতের ইয়ার মধ্যে একটু 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 নরম হবে। নরম যখন হবে তখন এটাকে পাইপিং করা হয়। অর্থাৎ আগে যেটা আমরা কুলগুলোকে কাটলাম এগুলোকে পাইপিংটা করা হয় হাত দিয়ে। হাত দিয়ে যেহেতু নরম থাকে ওভারনাইট রাখার পরে ফার্মেন্টেশনের পরে কাজে একটা হাত দিয়ে বটে বটে আস্তে আস্তে চাপ দিয়ে প্রেস করে করে এটাকে পাইপিং করা হয় পাইপের মধ্যে। এন্ড প্রিপারেশন অফ কুইল। কুইল সবচেয়ে আমি পরে বলতেছি কুইলটা কি। কুইল, কুইলিং, ফেদারিং এন্ড চিপস এই কয়েকটা গ্রেড পাওয়া যায়। এই গ্রেড অনুসারে এটাকে সেপারেশন করা হয়। এই যে গ্রেডিংটা, কুইলসটা কি? কুইলস আর লং কম্পাউন্ড রোলস অফ বার্ক। যদি এটাকে লম্বা হয়, যদি কম্পাউন্ড রোল হয় তখন আমরা কতটুকু হবে 1 মিটার লেন্থ, লম্বাতে 1 মিটার মতো, হুইচ কনসিডার দ্য বেস্ট গ্রেড। সবচেয়ে ভালো আইএসও স্ট্যান্ডার্ড বিদেশে যেগুলা ইন্ডিয়া বা বিভিন্ন দেশ থেকে যে এক্সপোর্ট করে এগুলো হলো তোমার কুইল। কুইলটা সবচেয়ে দামি। তাহলে যদি লম্বা 1 মিটারের মতো লম্বা হয়, পাইপের মতো যদি স্ট্রাকচার হয়, কম্পাউন্ড রোল আকারে যদি হয় তখন আমরা বলবো বেস্ট গ্রেড, এটাকে বলবো কুইল। আর এটা আছে কি কুইলিংস। কুইলিংসটা কি যে সবগুলা তো এরকম হবে না যে এটা ভেঙে যাবে, যখন ভেঙে যাবে তখন এটাকে বলবো কুইলিং, ব্রোকেন কুইলস। আর এটা হয় ফেদারিং অথবা চিপস। এগুলো আমাদের দেশে কিছু কিছু আসে। ফেদারিং মানে কি টুইস্টেড, নট স্ট্রেট। যদি ব্রাঞ্চটা একদম সোজা না হয় তখন তো এরকম কুইল হবে না, রোল হবে না, তখন এটাকে টুইস্টেড করে নিতে হবে। ফেদার মানে কি ফেদারিং হচ্ছে পালকের মতো, ওই টাইপের হয়, লম্বা লম্বা। আমাদের দেশে যেগুলো আছে অনেকটা টুইস্টেড অথবা চিপস। যাই টুইস্টেড কি, টুইস্টেড নট স্ট্রেট কুইলস আর কুইলিং। স্ট্রেট হবে না, অর্থাৎ বাঁকানো গাছ থেকে যদি ব্রাঞ্চ থেকে যদি কালেকশন করা হয় তখন এটা হবে ফেদারিং। অর্থাৎ ফুল যদি তুমি রোলার করতে না পারো, রোল করতে না পারো তখন এটা, তখন শেষের গ্রেডটা হবে ফেদারিং। এরপরে লাস্টে কি চিপস। চিপসটা আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে মোস্ট ইনফেরিয়র গ্রেড, কনসিস্ট অফ মোর অর লেস ইনফেরিয়র বার্ক। যদি বার্কটা যদি ইনফেরিয়র হয়, মোটা হয়ে যায়, অথবা যদি থিক ব্রাঞ্চ থেকে কালেকশন করা হয় তখন আমরা এগুলোকে বলবো চিপস। এবং এগুলো সবচেয়ে ইনফেরিয়র, মোস্ট ইনফেরিয়র গ্রেড কনসিস্ট অফ মোর অর লেস ইনফেরিয়র বার্ক অ্যান্ড উড মেটেরিয়াল, কোনো কোনো সময় উড মেটেরিয়াল থেকে কালেক্টেড ফ্রম দ্য থিক ব্রাঞ্চ এন্ড স্টেম। ঠিক আছে, এই হলো যে সিনামনের কুইল। যেটা বলছিলাম লম্বা, যদি লম্বা এরকম হয় একদম পাইপের মতো, দেখে এখানে অনেকগুলো ইনসার্ট করা আছে, একটার মধ্যে একটা ইনসার্ট করা আছে, তখন এটাকে আমরা বলবো কুইল। যদি রোলিং এর মতো হয়, হ্যাঁ, আর যদি রোলারের মতো না হয় এই টাইপের হয় তখন আমরা বলবো কুইলিংস। ভেঙে গেলে কুইলিংস অথবা ফেদারিং, অথবা ছোট হলে পরে খারাপ ইনফেরিয়র এটাকে চিপস বলবো। এই হলো টোটাল সিনামন। আরো কোনো প্রশ্ন আছে নাকি সিনামনে? হাজিয়া, জি স্যার। বুঝেছো সবাই নাকি? জি স্যার। বুঝে গেছে? কারো প্রশ্ন থাকলে করবে এখন স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন থাকলে করো, 5 মিনিট সময় প্রশ্ন করার। আচ্ছা স্যার, পাইপিং মেথডে কি ওই কুইলের ভিতরে কুইলিংস চিপস এগুলো মানে ভরা হয় নাকি? না 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 না, ওইটা হলে তো আগে বললাম, মানে কুইল মনে করো যে লম্বা পাইপের মতো করে করলো, পাইপের মতো করলে সবগুলোতে এক সাইজ হয় না। মনে করো একটা বড় হলো, এই বড়র মধ্যে ছোটগুলো আস্তে আস্তে ইনসার্ট করে ড্রাইং করা হয়, শুকানো হয়, তখন এই টোটাল এই যে একটার মধ্যে যে একটা ঢুকানো দেখতেছে এটা একটা একটা কুইল। এটা হলো এক একটা কুইল। ও বুঝতে পারছি স্যার। আর যখন যখন এরকম হবে না, সবগুলো তো হবে না, কিছু ভেঙে যাবে, তখন এটা কুইলিং হইতে পারে, অথবা চিপস হইতে পারে, অথবা জি সরি স্যার। কুইলিংস হইতে পারে, অথবা ফেদারিং হইতে পারে। ফেদারিং হইতে পারে। আর চিপসটা হলে সাধারণত আমাদের দেশে যেগুলো আসে তোমরা তো দেখতেছো ছোট ছোট টুকরা কালো রঙের, এরকম ফসাও থাকে না, হ্যাঁ, অথবা উপরকার যে বার্ক এটাও রিমুভ করা হয় না, হ্যাঁ, ওই একদম খুব কালো, হ্যাঁ, ও দেখা যাচ্ছে ইনার উড অথবা কর্কির লেয়ার সবই থেকে যায়, ওগুলোকে বলে চিপস। তার চেয়ে একটু ভালো হলে এটাকে বলে ফেদারিং। ঠিক আছে, আমাদের দেশে যেগুলো আসে ওগুলা কি ইমম্যাচিউর গাছ থেকে কালেক্ট করা হয়? আমাদের দেশে তো আসলে হয় না, মানে ওই যে চেষ্টা করা জয়ন্তীয়, যেগুলা বাইরে থেকে আসে সেগুলা বলতেছি। সেগুলা, হ্যাঁ, এগুলো ইমেচিওর গাছ না, ওইটা হচ্ছে কি এই গাছে তো মনে করো সব ব্রাঞ্চ এরকম স্ট্রেট মোটা সোটা বড় সড়ো হবে না,
তার মধ্যে কিছু চিকন ব্রাঞ্চ আছে, কিছু ব্রাঞ্চ আছে মনে করো কি বলে এটা এইভাবে যে ইনার উড থেকে আলাদা করা দক্ষ লোকের দরকার, দক্ষভাবে হয়তো পাইপিং মতো করাও যাবে না, ওগুলোকে সাধারণত খুব সহজে উপরে চামড়াকে জাস্ট কেটে কেটে নিল, এয়ার লেয়ারিং যেভাবে করে ওগুলোকে শুকাই নিল, তখন এটা চিপস হয়ে গেল। এত এক্সপার্ট হয়ে যদি ভালোভাবে করে, যে আমার একটা ভিডিও ছিল দেখাইতে পারতেছি না তোমাদের, ফেসবুকে ছিল, আচ্ছা যাক যদি সম্ভব হয় পরে দেখাবো আর কি। হ্যাঁ, সেভ করে রাখছি এক জায়গায়, ওইভাবে তোমাদের বুঝতে পারবে যে কিভাবে স্যার কি করা সাজিয়াকে যায়। লিংকটা দিয়ে দিয়েন স্যার, অথবা আমরা তোমরা যদি আমাদেরকে দিয়ে দিলে আমরা দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে সিনামনটা একটু জানলাম, সিনামনের প্রসেসিং, সিনামনের কিছু প্রোডাকশন, ঠিক আছে। স্যার এরপর আমরা কুইলটা আরেকটা তাহলে টপিক শুধু ফ্লোয়েমের অংশ, কুইল কুইল মানে ফ্লোয়েমের অংশ মানে সবগুলোই তো ফ্লোয়েম। স্যার সিনামন মানে কি, বার্ক মানে কি, বার্ক মানে ফ্লোয়েম। যে কোনো গাছের উপরে যে বাকলটা থাকে এটাকে বলা হয় ফ্লোয়েম। তার নিচে যে উডটা থাকে, উড যেটা কাঠ, ওটাকে বলে জাইলেম। ওটা বোটানিতে তোমরা পড়ছো না, ইন্টারমিডিয়েট বিভিন্ন জায়গায়। এই যে স্যার এটা যে বলতে আমরা চাচ্ছিলাম কুইলের ক্ষেত্রে, হ্যাঁ কুইলের ক্ষেত্রে কি স্যার একেবারে উপরের অংশটাও আলাদা করা হয়, যেটা হ্যাঁ হ্যাঁ, এপিডার্মিস অথবা যেটা বলতেছে কর্কি লেয়ার, কুইলের ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে কুইল অথবা কুইলিং ফেদারিং সবগুলোর ক্ষেত্রে এই যে কর্কি লেয়ারটাকে রিমুভ করা হয়, ছুরি দিয়ে ছেঁচে ফেলা হয়, যার ফলে এরকম ফর্সা হয়। আর আমাদের দেশে দেখতেছি ওগুলো কালো কালো না, ওগুলো চিপস। চিপস মানে কি, উপরে কর্কি লেয়ারও ফেললে না, বুঝছো কেন, কর্কি লেয়ার, হ্যাঁ সেগুলো কর্কি লেয়ারটা ফেলে দিয়েছে। ঠিক আছে, আমরা তাহলে আরেকটা ক্রপে আমরা এবার আরেকটাতে চলে যাই। সরি, দেখা যাচ্ছে সাজিয়া গার্লিক? স্যার ফাইল এখনো ওপেন হয় নাই তো। আচ্ছা একটু সময় লাগে মনে হয় নাকি? জি স্যার মনে হয়। আসা নাই না? না স্যার এখনো ওপেন হয় নাই। দিলাম তো না। আচ্ছা, এটা বলেছি। স্যার স্ক্রিন শেয়ারটা অফ করে আবার করতে পারেন, তাহলে হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, এবার আসছে? না স্যার এখনো আসে নাই। আসে না এখনো? না স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার এখন হচ্ছে ওপেন হইছে। ওপেন হয়েছে? জি স্যার। বুঝছেন? ও ঠিকই বলছে, আগেরটা ক্লোজ করে তারপর দিতে হবে। আচ্ছা যাক, আমরা আরেকটা ক্রপ আলাপ করব, গার্লিক। এটা আমাদের দেশের একটা ডমিনেন্ট স্পাইসিস। এলিয়ামের মধ্যে সেকেন্ড পজিশন, ওলিয়ামের মধ্যে ফার্স্ট হলো অনিয়ন, যেটা না খাইলে বাঙালিদের চলেই না। এবং আমরা জানো গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম যে বাংলাদেশের পলিটিক্স, তারপরে সমস্ত কিছু গার্লিক অনিয়ন দিয়ে অনেকটা কন্ট্রোল হয়। গার্লিকটা ওইরকম না, তারপরে মোটামুটি এই নর্দার্ন যে বেল্ট আছে এবং অর্থাৎ যশোর এইসব অঞ্চলে কিছু কিছু এরিয়া আছে যেখানে গার্লিকের প্রোডাকশন হয়। এবং আমরা মোটামুটি
50% প্রোডাকশন আমাদের দেশে হয়, আর 50% এর মধ্যে বিদেশ থেকে ইম্পোর্ট করে গার্লিক। এক্সাক্ট ডাটাটা তোমাদের স্ট্যাটিস্টিক্সে দেখে নিও। তো যাই হোক, এটা সাইন্টিফিক নাম হলো এলিয়াম সেটেবাম, ফ্যামিলি হলো এলিয়েসি, এটা পার্সিকুলার নাম একজন সায়েন্টিস্ট উনি দিয়েছে। আগে এটার নাম ছিল লিলিয়েসি অথবা এমাইলিডিসি, ওই দুইটারে কম্বাইন করে এলিয়েসি দেওয়া হয়েছে। ঠিক আছে, তার কারণে এটা আম্বেল টাইপ ইনফ্লোরেসেন্স উৎপন্ন করে, আর একটা হলো এই জন্য এটাকে এলিয়েসি বলা হয়। আর অরিজিন হলো সেন্ট্রাল এশিয়া, আফগানিস্তান, চায়না অথবা ইরান, এইসব রিজিয়ন এটার অরিজিন হিসেবে কল্পনা করা। কোনো জিনিসের অরিজিন কিন্তু 100% শিওর না, তবে কোনো জায়গায় যদি ওয়াইল্ড স্পেসিস থাকে ধারণা করা হয় ওই দেশটা আসলে ওই ক্রপেরই অরিজিন। ঠিক আছে, ইউজ কি গার্লিক ইজ ইউজড এজ স্পাইস, কন্ডিমেন্টস এন্ড কুলিনারি হার্ব। স্পাইসেস এর ব্যবহার করা সবাই জানো, অর্থাৎ সিজনিং এর সময় ব্যবহার করে, কন্ডিমেন্টস হিসেবে ব্যবহার করা অনেক ক্ষেত্রে রসুনকে অথবা পেঁয়াজকে একটু ভেজে তারপর অনেক কিছুর মধ্যে ঘ্রাণ হওয়ার জন্য ব্যবহার করে, অথবা কিউলিনারি হার্ব। এটা সব জায়গায় খায় না, তবে আমি এদিকে দেখি অনেক সাঁওতাল বা উপজাতিরা রসুনের পাতাকে কিন্তু সবজি হিসেবে অথবা কিউলিনারি হার্ব হিসেবে ব্যবহার করে। ইট হ্যাজ হাই নিউট্রিটিভ এন্ড মেডিসিনাল ভ্যালু। এক সময় ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা কিন্তু রসুন খুব একটা খেতে চাইতো না, কিছুর জন্য ওরা দুর্গন্ধ, অনেক ক্ষেত্রে গন্ধটা অনেক ক্ষেত্রে থেকে যায়, এই জন্য ওরা কিন্তু এগুলোকে ড্রাইড ফর্ম করে। তার কারণ পৃথিবীতে যত গবেষণা হয়েছে রসুনের তোমার নিউট্রিটিভ ভ্যালুর উপরে প্রায় 200টার মতো পাবলিকেশন হয়েছে, এবং মানুষ কিন্তু এই যে পরে বলতেছি রিডিউস দ্য ব্লাড কোলেস্টেরল লেভেল, আমাদের শরীরে যে কোলেস্টেরল লেভেল এটা কমানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কম থাকবে যদি রেগুলার রসুন খায়, যে কোনো ফর্মে, তরকারির সাথে খাইলে হইলো অথবা কাঁচা অবস্থা অথবা যে কোনো ফর্মে যদি খায়, তার কোলেস্টেরল লেভেলটা কমে যাবে। নিউট্রিটিভ ভ্যালু আছে এবং মেডিসিনাল ভ্যালু আছে। খুব এনশিয়ান আমল থেকে 4-5 হাজার বছর আগের থেকে বিভিন্ন যে ডাটা দেওয়া আছে তাতে বোঝা যাচ্ছে এটা বহু বছর থেকে ওল্ডেস্ট একটা স্পাইসিস, বহু পুরনো আমল থেকে এটা চাষ করা হয়। প্রাচীন মিশর, ইজিপ্ট, এসব ফেরাউন, ওইসব সভ্যতা থেকে কিছু কিছু জানা যায় যে এটা অনেক ওল্ড একটা স্পাইসিস। ঠিক আছে, ইউজড এজ ইনসেক্টিসাইড এন্ড পেস্টিসাইড। আমরা জানি এটার মধ্যে তোমার বিভিন্ন ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হয়, এবং এন্টোমোলজি অথবা প্যাথোলজি ডিজিজ কন্ট্রোল করার জন্য অথবা ফাঙ্গাস কন্ট্রোল করার জন্য এটি ব্যবহার আছে। হার্বাল মেডিসিন, একসময় আমাদের বাংলাদেশে আয়ুর্বেদিক চিকিৎসা ছিল, ওই হার্বাল মেডিসিনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো তোমার গার্লিক। আরো অনেক বললাম, প্রায় 200টার মতো খালি তোমার পেপার আছে। পুরুষ এবং মহিলাদের যে হরমোনাল যে চেঞ্জ, হরমোন উৎপন্ন করার জন্য এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কাজে এটা ইম্পর্টেন্ট ক্রপ গার্লিক। যদিও কিছু কিছু রিজিয়নে মানুষ কম খায়, যেমন চিটাগাংয়ের লোকেরা গার্লিক কম খায়, আবার কোনো কোনো অঞ্চলে একটু বেশি খায়। হ্যাঁ, তো খুব ইম্পর্টেন্ট, আমরা জানি প্রতিদিন এটা ব্যবহার করতে হবে, করা ভালো। আচ্ছা, মরফোলজিটা যেহেতু আমার ছবি আঁকার সুবিধা নাই, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আসে, এটা প্র্যাকটিক্যালি তোমাদের দেখানো হবে, তখন বুঝতে পারবে। আমরা জানি এটাকে কি বলা হয়, বাল্ব। বাল্বটা কি? এটাকে বলা হয় বাল্ব আবার দুই ধরনের, একটাকে বলা হয় বোটানিক্যাল বাল্ব আর একটাকে বলা হয় সিডো বাল্ব। সিডো বাল্বটা কি? উপরে যে অংশটা দেখতেছি যেটা আমরা খাই, এডিবল। রসুনে যদি আমরা সহজে মরফোলজি দেখি, দেখবে একটা উপরে একটা বড় বাল্ব থাকে, এই বাল্বের উপরে একটা র্যাপার লিপ থাকে, অর্থাৎ একটা র্যাপিং লিপ। কি সুন্দর একটা সিস্টেম, র্যাপিং করে দিল তোমার। এর ভিতরে কি থাকে? রসুনের গ্লোব গুলা থাকে। তাহলে উপরে থাকে একটা র্যাপার লিপ, WRAPPER, র্যাপার লিপ, তার ভিতরে থাকে রসুনের গ্লোব। গ্লোবের আবার উপরে যে অংশ দেখতেছে এটা একটা ঢাকনা থাকে, এটাকে বলে প্রোটেক্টিভ শীট। একটা শীট দিয়ে এটা ঢাকা থাকে, প্রোটেক্টিভ শীট। তার ভিতরে কি থাকে? ফলিয়েজ স্টোরেজ লিপ, অর্থাৎ লিপ থাকে। যেমন আমরা জানি পেঁয়াজেরও, এটা পেঁয়াজ এবং রসুনের মধ্যে পার্থক্য কি? আসলে বেসিক্যালি পার্থক্য বলতে আমরা যেটা বুঝি, এটাতে একটা র্যাপার লিপ থাকে, তার মধ্যে ক্লোব থাকে। আর পেঁয়াজে কি থাকে? ওই এক একটা ক্লোবের স্ট্রাকচার,
আর অনিয়নের স্ট্রাকচার অলমোস্ট সেম, শুধুমাত্র একটা বড় আর একটা ছোট। র্যাপার লিপ বাদ দিলে ভিতর থেকে কি হয়, গ্লোব। আর গ্লোব আর অনিয়ন অলমোস্ট সেম। তাহলে অনিয়নের উপরে কি থাকে, একটা ড্রাই স্কেল লিপ। এখানে তদ্রুপভাবে প্রোটেক্টিভ শীট বলতেছি, বাট ইজ অলসো ড্রাই স্কেল লিপ। তার ওই অনিয়নের ভিতরে কি থাকে, ফ্লেশি স্কেল লিপ। এখানে স্টোরেজ ফোলিয়েজ লিপ অথবা স্কেল লিপ, ফ্লেশি স্কেল লিপ থাকে। তারপর ওইটার ভিতরে কি থাকে, একটা সেন্ট্রাল বার্ড থাকে। এটার ভিতরে একটা সেন্ট্রাল বার্ড থাকে যেখান থেকে পরবর্তীতে বংশধর জন্ম। তাহলে স্টেমটা কোনটা, এই এতক্ষণ যেগুলো আলাপ করলাম দোজ আর সিডো স্টেম। তাহলে স্টেমটা কোনটা, যেমন পেঁয়াজ এর স্টেমটা কোনটা, স্টেম হলো যে নিচের যে ডিস্ক আকারে থাকে, অথবা রসুনের ডিস্ক আকারে যে থাকে একদম ছোট, হ্যাঁ, যেটাকে আমরা কেটে ফেলে দিই, দিস ইজ স্টেম। ওই স্টেমের মধ্যে থাকে নোট থাকে, ইন্টারনোট থাকে, বার্ড থাকে, এভরিথিং। যেমন একটা পেঁয়াজ যদি নিচের অংশ কেটে লাগাও কখনো হবে না, তদ্রুপভাবে একটা রসুনেরও যদি নিচের অংশ কেটে লাগাও হবে না। বুঝতে পারছো? কাজে ওইটা হলো স্টেম, মেইন স্টেম অথবা ট্রু বাল্ব। ঠিক আছে? তাই মোটামুটি এটা হলো আমাদের মরফোলজি। তাহলে এটা বাল্ব। বাল্ব আবার দুই ধরনের, একটাকে বললাম সিডিও স্টেম আর একটা ফল। তা বাল্ব কিভাবে তৈরি হয়? এখন তুমি বলতে পারো যে একটা রসুন লাগাইলাম, কোয়া লাগাইলাম, ওখান থেকে এতগুলো হয়ে গেল কি করে? এটা যখন আমরা একটা লাগাবো স্টেম থেকে, সাধারণত বাট থেকে গাছ হবে, শুট বের, লিপ বের হবে। তাহলে লিপ বের হলে, লিপ বের হয়ে কি করে, ওই যে যে স্টেমটা দেখেছো, স্টেমের মধ্যে আবার ল্যাটারাল বাট থাকে, ল্যাটারাল বাট। ওই ল্যাটারাল বাট গুলো থেকে আবার এক একটা করে বাল্ব উৎপন্ন হয়। যার ফলে আমরা যখন লাগালাম একটা কোয়া হয়ে গেল কত, একটা আস্ত রসুনের একটা বড় বাল্ব হয়ে গেল, যেটার মধ্যে র্যাপার লিপ সহ থাকে। তো কাজে আমরা যেটা বললাম, এই টোটাল বাল্ব আর অরিজিনেটেড ফ্রম দা ল্যাটারাল বাট। ঠিক আছে? এই হলো মোটামুটি মরফোলজি। আর একটা পাতা থাকে, পাতাটা থাকে কি ফ্ল্যাট। পেঁয়াজে যেমন পাইপের মতো থাকে, ওইটা না, এটা অনেকটা ফ্ল্যাট আকারে থাকে পাতাটা। ঠিক আছে? ইনফ্লোরেসেন্সটা কেমন হবে, আম্বেল টাইপ, আম্বেল টাইপ ইনফ্লোরেসেন্স। আর হলো ক্রস পলিনেটেড। যদি আমাদের বাংলাদেশের কন্ডিশনে ইট ক্যান নট প্রডিউস ফ্লাওয়ার অর সিড, বাট কোন কোন দেশ, রাশিয়া, আর্মেনিয়া, যেখানে অনেক দিন শীত থাকে, 7-8 মাস, ইন দিস কন্ডিশন ইট ক্যান প্রডিউস ফ্লাওয়ার। স্যার সেন্ট্রাল বার্ডের পাশেই কি স্যার লেটারাল বার্ডটা স্যার ডরমেন্ট অবস্থায় থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলে তুমি দেখতে পারবে না, মাইক্রোস্কোপিক। হ্যাঁ, ও মাইক্রোস্কোপ। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেন্ট্রাল বার্ডের পাশে যে ফ্লেশি অংশ, এটা কি স্যার একটা লিফেরই নাকি কয়েকটা লিফের? ফ্লেশি অনেকগুলো, অনেকগুলো। খুললে তুমি দেখতে পারবে একটার পর একটা ঢাকনা পাবা। তুমি যদি মরফোলজি করো, দেখবে প্রথমে খুললা, খোলার পরে কেবল লিপের ভিতরে বাল্ব পাইলা। এখন বাল্বগুলা তুমি একটা একটা করে খুলতে থাকলে, যদি একটু থিকেন থাকে, মোটা, ওই জন্য বলি স্টোরেজ ফোলিয়েজ লিপ বলছি, ডাইরেক্ট ফ্লেশি স্কেল লিপ বলি। যাই হোক, মোটা মোটা একটা একটা করে, একটার পর একটা, একদম ভিতরে যায় দেখবে একটা সেন্ট্রাল বার্ড আছে। একটা একটা করে খুললে দেখবে ভিতরে সেন্ট্রাল বার্ডটা আছে। একটা একটা করে স্যার খোলা যায় না স্যার? হ্যাঁ, মানে রসুনে একটু শক্ত থাকে, এই জন্য বলে স্টোরেজ লিপ, কিন্তু খোলা যাবে, যাবে না কেন? মানে গোটাটাই মিলে একটা মিশে গেছে আর কি, বুঝো নাই? যেমন পেঁয়াজে যেমন ফ্লেশি থাকে, একটা একটা করে, একটা তো ইজি খুলতে পারো, খুলতে পারো না। আর এখানে অনেকটা একদম অলমোস্ট মিশে গেছে, মিশে যায় একটা স্টোরেজ কন্ডিশন তৈরি করছে, স্টোরেজ ফোলিয়েজ লিপ উৎপন্ন করেছে। স্টোরেজ বললে তো এই জন্য মানে একটা অনেকটা হয়ে গেছে। স্যার একেবারে বাইরের যে আবার যে মানে মানে যে লিফটা থেকে আবার সবুজ অংশটা আসে, ওই লিফে কি স্যার উপরে সবুজ অংশ থাকে, নিচে আবার হোয়াইট অংশ থাকে? হ্যাঁ, এটার সাথে ওটার মিল নেই তো, এগুলাকে বলা হয় স্কেল লিপ, স্কেলি লিপ। হ্যাঁ, ফ্লেশি স্কেলি লিপ, এটার সাথে ওই লিপের কোনো মিল নাই। যেমন এই যে আদা হলুদের, তুমি বলবো যে আদা হলুদের এই যে পেঁয়াজ রসুনের যে আদা হলুদের যে রাইজোমটা আছে, ওইটার মধ্যে দেখবে ছোট ছোট স্কেলি লিপ থাকে, এইটাও স্কেলি লিপ। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম উৎপন্ন করলে স্টেমের বৈশিষ্ট্য কি, স্টেমের বৈশিষ্ট্য এটার মধ্যে নোট থাকবে, এটার মধ্যে ইন্টারনোট থাকবে, এটার মধ্যে বার্ড থাকবে, এটার মধ্যে স্কেলি লিপ থাকবে। স্কেল লিপ আছে, তুমি ওইটা দেখতে পাচ্ছ, উপরে যেটা দেখতেছো ওইটা তো দেখছো, এটা এরিয়াল পার্ট। আর স্টেম অংশের মধ্যে, যেহেতু স্টেমের মধ্যে সবই থাকবে, এটার মধ্যে সবই আছে, বাট ইট হ্যাজ স্কেল লিপ ফর্ম। ঠিক আছে? আর কিছু বলবা নাকি? আমি বুঝাতে চাচ্ছিলাম স্যার, উপরে যে সবুজ অংশটা আসে ওটাও তো স্যার নিচ থেকে উৎপত্তি হয়, তো সবুজ অংশটা যখন নিচে যায় তখন ওইটাকে কি আমরা রেপার লিফ বলতেছি কিনা স্যার? সবুজ অংশটা বললাম না, ওইটা আবার বুঝো না। এটা হলো একটা পাতার কি থাকে, পাতার দুইটা অংশ থাকে, একটা লিভ ব্লেড আর একটা লিভ শীট। এই যে তুমি বাল্ব দেখতেছো, হোয়াট ইজ বাল্ব? বাল্ব ইজ এ কি, লিভ শীট টুগেদার মেক্স এ ফল সিস্টেম, which is known bulb.
আচ্ছা স্যার, যেমন এবার ক্লিয়ার হয়েছে স্যার। আদা হলুদের উপরে পাতা দেখতেছি, এগুলো টান দিলে কি কোথায় এসেছে? ওই যে কলা গাছ। স্যার আপনার স্লাইডটা শো হচ্ছে না। স্যার ক্লিয়ার হয়েছে এবার স্যার, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওই যে তুমি ইয়ার মতো বানানার যে আমরা উপরে যেটা দেখতেছি সিডো স্টেম, ওই ঠিকই বানানার যে সিডো স্টেমটা দেখছো, বানানা স্টেম কোথায় থাকে? নিচে রাইজোম। ঠিক আছে, আর তদ্রুপভাবে আদা হলুদ অথবা মনে করো পিএইচ রসুন রেগুলার সেম, অর্থাৎ সিডো স্টেমটা অথবা সিডো লিপটি উপরে দেখতেছো, লিপ ব্লেডটা দেখতেছো, আর শীতটা নিচে থাকে। বিশেষ করে আদা হলুদ পেঁয়াজ এবং রসুন শীত অংশটা মিলে একটা ফর্ম তৈরি করছে, দিস ইজ নোন অ্যাজ বাল্ব। লিপ শীট টুগেদার মেক্স এ form which is known as pseudostem অথবা বাল্ব। আচ্ছা যাক, এটা আমরা একটু মরফোলজি বাস্তবে দেখালে আরো ভালো বুঝতে পারবো, এগুলো পর থিওরি প্র্যাকটিক্যালে ক্লাস যখন হবে তখন দেখাবো। আচ্ছা মরফোলজি যাই হোক, পাঞ্জেম কম্পাউন্ড থাকে, এটাকে ডাইঅ্যালাইল ডাইসালফাইড এবং ডাইঅ্যালাইল ট্রাইসালফাইড, এই সালফার কম্পাউন্ড, এটার জন্য ঝাঁজ। অনেক ক্ষেত্রে আমাদের দেশি অনিয়ন পেঁয়াজ গুলো যখন রসুন গুলোকে আমরা কাটি, ইট এমিট কি তোমার পাঞ্জেন্সি উৎপন্ন করে, ঝাঁজ চোখে লাগে। কিসের জন্য? সালফার কম্পাউন্ড, ডাইঅ্যালাইল ডাইসালফাইড, ডাইঅ্যালাইল ট্রাইসালফাইড। আর আছে কি এলিসিন। এলিসিন হলো যে খুবই ও রসুনের মেডিসিনাল ভ্যালু, এটার কারণে হয় এলিসিন। এটা তোমরা গুগলে সার্চ দিলে এটা সম্বন্ধে প্রচুর রিভিউ লিটারেচার পাবো, এবং এটা মেডিসিনাল ভ্যালুর জন্য ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে যে রসুনগুলো আছে, দোজ প্রোডিউস মোর এলিসিন, দ্যাটস ওয়াই ইটস কস্টলি এন্ড ইটস অলসো কি গুড ফর হেলথ। চাইনিজ বা আদার যেসব গুলো আছে ওগুলোর সেটা ভালো, এলিসিন উৎপন্ন করে বেশি। এটা হলো অর্গানো সালফার কম্পাউন্ড। ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট, গার্লিক রিকোয়ার কুল, ঠান্ডা পছন্দ করে, ঠান্ডা ছাড়া হবে না, কোনো আলাপ নাই। যে দেশে ঠান্ডা নেই ওই দেশে কোনো গার্লিক নেই। যে দেশে ঠান্ডা, যে এলাকায় যত বেশি ঠান্ডা বাংলাদেশের মতো, ওই এলাকায় অত বেশি গার্লিক হবে। কাজে নর্দার্ন রিজিয়ন ইজ ফেভারেবল ফর গার্লিক প্রোডাকশন বিকজ হিয়ার টেম্পারেচার ইজ লেস, তাই না, কুল। আর আরেকটা হলো ডিউরেশন বেশি, অনেক দিন পর্যন্ত শীত থাকে। যেমন এখনো পর্যন্ত রসুন কিন্তু গ্রোথ হচ্ছে, রসুন বাড়তেছে, যদিও ঠান্ডার যায় এপ্রিল মাসের দিকে যায়, এপ্রিলের ফার্স্টে অথবা মার্চের শেষের দিকে মানুষ হারভেস্ট করে ফেলে, যেহেতু টেম্পারেচার তখন বাড়ে, তখন আর বাড়বে না। So it's a thermo and photosensitive crop. আগে বললাম থার্মো মানে কি লাইট সেনসিটিভ, লাইট ছাড়া হবে না। আর এটা হলো ফটো সেনসিটিভ, তাও হবে না। ফটো সেনসিটিভ মানে, থার্মো মানে কি টেম্পারেচার সেনসিটিভ, ফটো সেনসিটিভ মানে আলো, এটা সেনসিটিভ ক্রপ। গার্লিক হ্যাজ টু টাইপস অফ কাল্টিভেট, ট্রপিক্যাল এন্ড টেম্পারেট। দুই ধরনের কাল্টিভেট পাওয়া যায়, একটা ট্রপিক্যাল এবং আরেকটা টেম্পারেট। দেখাবো আমাদের বাংলাদেশে যে কাল্টিভেট গুলো দেখতেছে অথবা জাত, দোজ আর ট্রপিক্যাল। আরেক ধরনের আছে টেম্পারেট। অনেক সায়েন্টিস্ট, বড় বড় লোক, হ্যাঁ, আমাদের এগ্রিকালচারিস্ট অনেকেরই ধারণা নাই যে বিদেশিরা এত বড় বড় রসুন উৎপন্ন করে। মন্ত্রী মিনিস্টাররা সায়েন্টিস্টদের বকা দিয়েছে, বিদেশে এত বড় বড় রসুন, আপনাদের দেশে কি ছোট ছোট রসুন। আসলে ওদের কোনো বেসিক নলেজ নাই, তার কারণ ওদের দেশে যদি হয়, আমাদের দেশে তো এটা হবে, এটা নিচে থেকেও দিতে পারবে না তো, তাই না। কাজে ভ্যারাইটি, দোজ আর ট্রপিক্যাল টেম্পারেট অথবা শীত প্রধান দেশের কাল্টিভার, আর আমাদের গুলো ট্রপিক্যাল কাল্টিভার। ওই টেম্পারেট যে কাল্টিভার আছে, এটা 16 ঘন্টা যদি ডে লেংথ না হয়, ইট ডাজ নট প্রডিউস বাল্ব। বাল্ব ইনিশিয়েশন শুরুই করবে না যদি 16 ঘন্টা ডে লেংথ না থাকে। আমাদের বাংলাদেশে তো কখনো 16 ঘন্টা ডে লেংথ হয় না। এই জন্য ইউরোপিয়ান কান্ট্রি অথবা চায়না অথবা ভারতের কোনো অঞ্চল যদি থাকে যেখানে 16 আওয়ার্স ডে লেংথ, 16 ঘন্টার উপরে যখন যাবে, তখনই এটা বাল্ব ইনিশিয়েশন শুরু করবে। দ্যাটস ওয়াই ক্যান নট প্রডিউস বাল্ব ইন আওয়ার লোকাল কন্ডিশন। তাহলে আমরা কোনটা কাল্টিভেট করব? ট্রপিক্যাল। তাহলে ট্রপিক্যাল এবং টেম্পারেট দুইটা ভ্যারাইটির জন্য, দুইটা জাতের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট। যেমন যদি ট্রপিক্যাল হয়, এটা ইমার্জেন্সি অথবা জার্মিনেটের জন্য 20 to 22 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হলো এটার পাতা উৎপন্ন হওয়ার জন্য অর্থাৎ আর্লি ডেভেলপমেন্টের জন্য লাগবে কত? 15 থেকে 20 ডিগ্রি, 15 to 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ফর গ্লোব ইনিশিয়েশন 5 to 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 to 10 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এটা কতদিন থাকা লাগবে? 30 to 60 days, 30 to 60 days ফর দ্য ডেভেলপমেন্ট অফ গ্লোবের ডেভেলপমেন্টের জন্য কত? 10 to 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ফর ম্যাচুরেশন এন্ড সেনেসেন্স হায়ার দেন 20 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন আমাদের দেশে মার্চ এপ্রিল মাসে টেম্পারেচার বেড়ে যাবে, আস্তে আস্তে গাছ মরে যাবে। অর্থাৎ দেখো সিস্টেমটা দেখো, যখন আমরা লাগাইলাম কখন? অক্টোবর নভেম্বর মাস, তখন টেম্পারেচার একটু বেশি থাকবে, কত? 20-22 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই টেম্পারেচার
টেম্পারেচারের মধ্যে এটা 4-5টা পাতা উৎপন্ন হয়ে যাবে। এই পাতা উৎপন্ন হয়ে পাতাগুলো এন্টিনার মতো কাজ করে। those uptake কি কুল ঠান্ডা ফ্রম দা অ্যাটমসফিয়ার। এই পাতাগুলা অ্যাটমসফিয়ার থেকে ঠান্ডা গ্রহণ করে। এই ঠান্ডা গ্রহণ করে পরবর্তীতে গ্লোব ইনিশিয়েশন শুরু হবে। গ্লোব ইনিশিয়েশন শুরু হবে কত? ওইটার জন্য আবার 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে টেম্পারেচার যখন একটু লো হয় তখন তার গ্লোব ইনিশিয়েশন শুরু। এরপরে গ্লোব বাড়ার জন্য আবার মনে করো ফেব্রুয়ারি মাস 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে যে ম্যাচুরেশন যখন হবে অর্থাৎ মার্চ এপ্রিল মাসের দিকে টেম্পারেচার যখন বাড়বে গাছ মাথা সুন্দরভাবে এটা দেওয়া আছে, তাই না? অর্থাৎ এই অবস্থা থাকলে পরে তোমার রসুনের জন্য ভালো। এই জন্য যে এলাকায় যত বেশি ঠান্ডা, যত দিন বেশি ঠান্ডা থাকবে, যত আর্লি তুমি লাগাইতে পারবে অত ফলন বেশি হবে। আচ্ছা, আমরা পরের স্লাইডে একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট ফর টেম্পারেট কাল্টিভার। টেম্পারেচার জন্য সবকিছু আরো কম, তাহলে টেম্পারেট কাল্টিভার ইমার্জেন্সির জন্য 10 to 15 ডিগ্রি সেন্টিগ্রেড, ফর আর্লি ডেভেলপমেন্ট অ্যান্ড লিভ ফরমেশন 10 to 12 ডিগ্রি সেন্টিগ্রেড, ফর গ্লোব ইনিশিয়েশন 0 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড। কতদিন? at least 60 to 90 days। 3 মাস 2-3 মাস পর্যন্ত 0 to 30 ডিগ্রি সেন্টিগ্রেড কুল টেম্পারেচার যখন থাকবে। and for the development of clove 5 to 10 degree centigrade, for maturation and senescence higher than 20 degree centigrade। তাহলে ওদের যে বড় হয়, এক নম্বর হলো 16 আওয়ার্স ডে লেংথ, নাম্বার 2 হলো যে ফর কি হায়ার উইন্টার। হ্যাঁ, এই ডিউরেশন থাকে কত? 5-6 মাস। এই গাছগুলো তুমি লাগাইলা 5-6 মাস যদি ফিল্ডে থাকে তো এমনি সাইজ বড় হয়ে যাবে। এবং এটার জন্য কত? 16 আওয়ার্স ডে লেংথ ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্লোভ। এটা হলো টেম্পারেট ভ্যারাইটি। টেম্পারেট কাল্টিভার আর ডে লেংথ সেন্সিটিভ। কাজে ডে লেংথ সেন্সিটিভ আগে বললাম 16 ঘন্টা 16 আওয়ার্স ডে লেংথ, না হলে পরে ইট ডাজ নট প্রডিউস বাল্ব। আর একটা ট্রপিক্যাল কাল্টিভার ক্যান গ্রো ওয়েল ইন দ্য শর্ট ডে। শর্ট ডেতে ভালো হয়। ক্রপ ডিউরেশন অলসো হাই হোয়েন ইট গ্রো উইথ শর্ট ডে লেংথ। যদি তুমি ক্রপ ডিউরেশন বেশি হবে অথবা ইল্ড হাই হবে ইফ ইউ গ্রো দ্য ক্রপ ইন উইথ শর্ট ডে লেংথ। অর্থাৎ শীতকালে যদি লাগাও তাহলে কি হবে? এটার ফলন বেশি হবে এবং অনেক দিন পর্যন্ত। বেশি মানে অন্য সময় করা যাবে না, কিন্তু যত বেশি মনে করো আমাদের বাংলাদেশে যদি 8 আওয়ার্স ডে লেংথ হয় তাহলে পরে হয়তো দেখা যাচ্ছে ক্রপ বাঁচবে কতদিন? 150 দিন। যদি দেখা যাচ্ছে 10 আওয়ার্স হয় ক্রপ বাঁচবে কতদিন? 120 দিন। যদি দেখা যাচ্ছে 12 আওয়ার্স হয় ক্রপ বাঁচবে কতদিন? 90 দিন। আর যদি মনে করো ক্রপ কত বলছিলাম? 8, তারপরে 10, 12, আর যদি 14 হয় তখন দেখা যাচ্ছে ক্রপ ডিউরেশন হচ্ছে 65 ডেজ। অর্থাৎ ডে লেংথ যত বেশি হাইয়ার হবে ক্রপ ডিউরেশন লো হবে, আর ডে লেংথ যত বেশি লো হবে ক্রপ ডিউরেশন হাই হবে। অর্থাৎ যত শীত থাকবে অতদিন পর্যন্ত ক্রপ বাঁচবে, অ্যালাইভ হবে। অর্থাৎ যতদিন শীত থাকবে অতদিন পর্যন্ত এটা। অর্থাৎ শীতে আমরা জানি ক্রপ ডিউরেশন ডে লেংথ শর্ট, কাজে ডে লেংথ শর্ট হলে গাছ বাঁচবেও বেশি দিন। আর যখন ডে লেংথ বেড়ে যাবে তখন ক্রপ বাঁচবে কম দিন। কাজে ইজ অলসো ট্রপিক্যাল কাল্টিভার অলসো লাইক শর্ট ডে। তাহলে ট্রপিক্যাল শর্ট ডে পছন্দ করে, আর টেম্পারেট কাল্টিভার লং ডে ছাড়া হবেই না। এখন বলো আমাদের বাংলাদেশে 1 নাম্বার বললাম ক্লাইমেটিক লিমিটেশনের জন্য উই ক্যান নট গ্রো টেম্পারেট কাল্টিভার। কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র রাজশাহী কৃষি কলেজ থেকে পাশ করেছে। ও পরবর্তীতে এক প্রাইভেট কোম্পানিতে 3 সালে চাকরি নিয়েছে। তো ওদের ফিশারিজের প্রজেক্ট সাথে এগ্রিকালচার। তো মনে করলো যে স্যাররা কি পড়ায় না পড়ায় আমি একটা আবিষ্কার করে স্যারের দিব, গার্লিক লাগাবো বিদেশিটা। তো বিশাল জায়গা জুড়ে সে কয়েক শতক জমিতে তোমার গার্লিকের বিদেশি জাত লাগাচ্ছে। আমরা পরে একটা কি কাজে জানি দেখতে গেলাম, ও দেখালো যে স্যার এটা লাগাইলাম কি সুন্দর গ্রোথ আসছে কিন্তু আর হচ্ছে না। আসলে তো জানা না। পরে আমরা বললাম যে তুমি একটা তোলো, তোলার পরে যে বাল্বটা লাগাইছে দেখা যাচ্ছে ওই বাল্বটাই রয়ে গেছে। তার মানে ট্রপিক্যাল কাল্টিভার এটাতে বাল্ব ফরমেশন হবে না ইন আওয়ার কন্ডিশন, যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। একটা বাল্বে হবে, গাছ হবে ঠিকই আছে, কিন্তু ওখান থেকে কোনো গ্লোব ইনিশিয়েশন হবে না। তাহলে আমাদের কোনটা লাগাইতে হবে? ট্রপিক্যাল কাল্টিভার।
not temperate cultivar. Then in Bangladesh, yield as well as production of garlic is very low due to the climatic limitation and existing cropping pattern. আমাদের বাংলাদেশে গার্লিকের ফলন 5-6 টনের বেশি না, কিসের জন্য? ডিউ টু ক্লাইমেটিক লিমিটেশন and existing cropping. Garlic must be planted in mid-October লাগাইতে হবে, but it is not possible for the following reason. কি কি কারণে সম্ভব না? In the northern part of Bangladesh, garlic is cultivated after tea আমন পরে গার্লিক লাগানো হয়। আসলে টি আমন না করতে পারবে না, আমন্ত্রণ করার পরে কাটতে সময় লেগে যায় অনেক। যদি আলু লাগাইতে পারে কিন্তু গার্লিক লাগানোটা কঠিন হয়ে যায়, তার কারণ জমি তৈরি করতে আরো 10-15 দিন লেগে যাবে, যার ফলে লেট হয়ে যাবে। লেট হয়ে যদি নভেম্বর মাসের মাঝামাঝি অথবা পরে হয়ে যায়, তখন গার্লিক লাগালে ওই যে বললাম শীতের আগে তার 4টা-5টা পাতা হয়ে যাবে, তার একটা ভেজিটেটিভ স্টেজ হয়ে যাবে। দিস ইজ নট পসিবল। কাজে এটা একটা বড় একটা লিমিটেশন। In the eastern area, the farmers have to wait until the jaw condition of land after rainy season. যেহেতু বর্ষা শেষ হইতে আমাদের দেশে অক্টোবর মাস হয়ে যায়, অক্টোবরের পরে জো কন্ডিশন আসবে, এরপরে ল্যান্ড প্রিপারেশন করবে, তখনও দেখা যাচ্ছে নভেম্বর মাস অলমোস্ট পার হয়ে যায়। সো দিস ইজ দ্য মেইন রিজন যেখানে আমাদের দেশে প্রোডাকশন ইজ ভেরি লো। আগে বললাম ক্লাইমেটিক লিমিটেশনের মধ্যে ইউ শুড গ্রো দ্য ক্রপ, তাই না? ডিউরিং দ্য কি উইন্টারের আগে, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসের আগে তুমি ওই সময় লাগানোর পরে you can produce 4 to 5 leaves, and those leaves can uptake cool from the atmosphere, and it also help to initiate the bulb initiation is important. কাজে তোমার আগে লাগাইতে হবে, লেটে লাগালে ফলন অনলি 20% হবে, 80% লস হয়ে যাবে। অর্থাৎ যে বাল্ব লাগাবে তুমি যদি নভেম্বর মাস আগে যদি ডিসেম্বরের দিকে লাগাও, যেটা লাগিয়েছো হয়তো তার চেয়ে একটু বড় হবে। আর যদি তুমি যে কোনো ভাবে যদি অক্টোবরে লাগাও, অক্টোবরের মানে কি অক্টোবর পর্যন্ত তো আমাদের দেশে অনেকটা বর্ষাই থাকে, কাজে একটু কোথাও ফার্স্ট উইকে লাগানো যায়, ইট ক্যান প্রডিউস ক্রপ, তাই না? ফল হইতে পারে, ইল্ড হইতে পারে। কিন্তু যদি তুমি ডিসেম্বরে লাগাও, ইউ ক্যান অনলি অবটেইন 20% ইল্ড, 80% লস হয়ে যায়। যেটা অন্যান্য রবি ক্রপস গুলো লাগায়, আলু লাগায় দেখা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে, আদার যত ক্রপ গুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে লেট করে লাগায়। কিন্তু রসুন যত আগাম লাগাবে অত ভালো ফলন পাওয়া যাবে, লেটে হবে না। হাউ টু ওভারকাম দিস প্রবলেম, কিভাবে আমরা এটা ওভারকাম করতে পারি? যেহেতু আমন গাছটা কেটে লাগাইতে গেলে পরে লেট হয়ে যায়, তাহলে 1 নাম্বার হলো যে কোল্ড ট্রিটমেন্ট করতে হবে। কোল্ড ট্রিটমেন্ট কি? ঠান্ডাটা আগে খাওয়াই নিলাম। যে কোনো ক্রপ খেয়াল রাখবে, আলু বলো, পেঁয়াজ, এগুলোকে যদি কোল্ড ট্রিটমেন্ট করা হয়, যেন দেখো কোল্ড স্টোরেজ থেকে যদি আলু বের করে লাগাও তাহলে ফলন বেশি। যদিও অনেক কারণ আছে, এটার মধ্যে ভাইরাস ফ্রি এটা একটা ফ্যাক্টর আছে। যাই হোক, আরেকটা কারণ হলো যেটা কোল্ড টেম্পারেচার ইন্ডাকশন করা দরকার। কত? 5 to 10 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্লো ফর 30 to 60 ডেজ, 30 থেকে 60 দিন পর্যন্ত যদি তুমি ঠান্ডা খাবে না, কত? 5 to 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ইউ ক্যান রিকভার 80% অফ পটেনশিয়াল yield, and remaining 20% can be obtained from the close planting of clove. একটু ঘন করে লাগাই দেবে, শেষের দিকে লাগাইলে একটু ঘন করে লাগাই দেবে। আর যদি তোমার কোল্ড স্টোরেজের ফ্যাসিলিটিস কোথায় পাবে, এটা তো আরেকটা কঠিন। এটা হলো আমাদের বাংলাদেশে we have some cold storage for storage of potato. There is a chamber which is known as pre-cooling. আলু ঢুকানোর কোল্ড স্টোরেজে, যারা কোল্ড স্টোরেজে গিয়েছে দেখতে পাচ্ছ, আলু ঢুকানোর আগেই একটা প্রি চেম্বার থাকবে, প্রি-কুলিং চেম্বার। ঢুকানোর আগে এটা ওইটাতে রাখে আলুকে, কত? ওইখানে টেম্পারেচার থেকে 10-12 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 10± নয় আর কি। অর্থাৎ আমরা যেখানে লিখছি 5 to 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কাছাকাছি মনে করে 10±2। এই প্রি-কুলিং চেম্বারে আলুকে রেখে তারপরে তোমার কোল্ড স্টোরেজে ঢুকায়। আবার বের করার সময় সেম, বের করে কিন্তু প্রি-কুলিং চেম্বারে রেখে। যেমন আমরা অনেক ক্ষেত্রে জানি ফ্রিজ থেকে যদি আমরা কোনো জিনিস বের করি, বের করার আগে কি করে, হ্যাঁ দেখবে এটা একদম ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তাহলে এটাকে রাখার জন্য প্রি-কুলিং চেম্বারে রেখে দিতে। যদি ফ্রিজের মধ্যে সুবিধা নাই, চেম্বার পিএডিসি আছে, ওগুলো যদি হায়ার করে ভাড়া করে যদি, অথবা কোনো কোম্পানি যদি সিট ডিস্ট্রিবিউশন করে, সিট বিক্রি করে, ওরা যদি প্রি-কুলিং করে নেয়, তাহলে লেটে অনেক ক্ষেত্রে নভেম্বর অথবা নভেম্বরের মধ্যে যদি লাগাই ফেলা যায়, তাহলে প্রোডাকশন রিকভার করা যাবে 80%। আর একটু ঘন করে লাগাইলে পরে 20% রিকভার করা যাবে।
তাহলে এটা একটা অপশন হলো কোল্ড ট্রিটমেন্ট করা। আর কারো যদি ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যে রাখে, তোমার ফলন বেড়ে যাবে। আচ্ছা, 2 নাম্বার কি অ্যাপ্লাই আর্টিফিশিয়াল হরমোন। হরমোন অ্যাপ্লাই করতে হবে। হরমোনের মধ্যে এগুলোকে বলে হরমোন, আর্টিফিশিয়াল হরমোন, সিসিসি, সাইটোসিল বলা হয়। আর এটা প্যাক্লোপিটাজোল, এটা হলো 1000 ppm, আর এটা হলো 20 ppm। এবি অথবা এফসাইসিক 20 ppm। 24 আওয়ার যদি তোমার সোকিং করে রাখা, তখন আমরা জানি যে তার যে yield লস হবে এটা অনেকটা রিকভার করা যাবে আর্টিফিশিয়াল হরমোন অ্যাপ্লিকেশন করে। ঠিক আছে, এটা আরেকটা মেকানিজম। আমরা জানি হরমোন যেহেতু বাল্ব ইনিশিয়েশনে যে হেল্প করে, কাজে এগুলোকে বলা হয় গ্রোথ রিটার্ডেন্ট। রিটার্ডেন্টের কারণে তোমার কারণে আমরা জানি গার্লিকে প্রোডাক্ট হয়ে যাবে। soaked for 24 hours in this solution। আচ্ছা, তারপর আর কৃষকরা হয়তো ব্যবহার করা কঠিন, অনেকটা কস্টলিও, কিন্তু আমরা খুব সহজে কিছু বিকল্প পদ্ধতি which can be effective for our farmers। তার মধ্যে আছে provide partial shade, ছায়া যদি দাও 30 to 40% by planting pigeon pea। pigeon pea মানে কি অড়হর অথবা ধনচা, এগুলো যদি চারিপাশে লাগাই দাও তাহলে কি ছায়া হবে। ছায়া হলে গার্লিক লাইক পার্শিয়াল শেড, হালকা ছায়া পছন্দ করে। কাজে এটা দিয়ে তুমি কিছু ইল রিকভার করতে পারো। যেহেতু ঠান্ডা ঠান্ডা অ্যাটমসফিয়ার থাকবে, কাজে ফলন বেড়ে যাবে। 2 নাম্বার হলো ক্লোজ প্লান্টিং করতে হবে, একটু ঘন করে লাগাইতে হবে। আগে যেমন 20 সেন্টিমিটার স্পেসিং এ লাগাবো, এরপরে দেখা যাচ্ছে 10 সেন্টিমিটার অথবা 15 সেন্টিমিটার স্পেসিং করে লাগাবো, তাহলে পরে ফলন বাড়বে। অথবা ফ্রিকুয়েন্টলি ইরিগেশন দিতে হবে, কয়দিন পর পরে পানি দিবে, কোনো অবস্থায় পানির যেন শর্টেজ না হয়, তাহলে গ্রোথ ডেভেলপমেন্ট হবে। গার্লিকে কয়েকটা জিনিস, গার্লিক যেহেতু আমার দীর্ঘদিনের কাজ, আমি অনেক রিসার্চ গার্লিকের উপর করেছি, আমার প্রায় 10-12টা পেপারে আছে। কাজে এটা খুব সহজ কিছু পদ্ধতি আমি তোমাদের পরে বলবো কিভাবে ফলন বাড়ানো। তাহলে ক্লোজ প্লান্টিংও করতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, গার্লিক কয়েকটা জিনিস পছন্দ করে। 1 নাম্বার পছন্দ করে হলো অর্গানিক ম্যাটার। তুমি যদি একটু জমির মধ্যে ছাই বলো, গোবর বলো, এগুলো যদি দাও ভালো হবে, তাহলে ইট লাইকস অর্গানিক ম্যাটার, তাহলে গ্রোথ ডেভেলপমেন্ট ভালো হবে। 2 নাম্বার মানুষ যেটা করে, গার্লিক লাগানোর সাথে সাথে কিন্তু পানি দেয় না। আমরা পরে আলাপ করবো একটা সুন্দর টেকনোলজি যেটা আমি ডেভেলপ করেছি, এটার মাধ্যমে গার্লিকের প্রোডাকশন বাড়াইতে পারি। যেটা হলো তোমার 1 নাম্বার লাগাইয়ে পানি দেবো, আরেকটা পদ্ধতি আমি একটু পরে আলাপ করবো তোমাদের। এই পদ্ধতির মাধ্যমে দেখা যাচ্ছে যেহেতু এটার শ্যালো রুটেড ক্রপ, রুটটা খুব শ্যালো, 10-12 সেন্টিমিটার, অর্থাৎ মাটির একটু উপরের লেয়ারে কাছাকাছি থাকে। আর যে পানি যদি না থাকে ওই সময় সাফিসিয়েন্ট পানি, ওই নিচের লেয়ার থেকে তো সে পানি আপটেক করতে পারবে না। এই জন্য উপরের লেয়ারে মাইক্রোস্পোরে সবসময় যেন পানি থাকে। পানি থাকলে পরে এটা সবসময় গ্রোথ ডেভেলপমেন্টটা ভালো হবে। নাহলে হঠাৎ করে পানি যদি শর্টেজ হয়ে যায়, গাছ দুর্বল হয়ে যাবে, এরপরে দুর্বল হলে এটা আর রিকভার করতে পারবে না, তখন আর ভালো হবে না। কাজে ফ্রিকুয়েন্টলি তোমাকে ইরিগেশন দিতে হবে। আর সবচেয়ে চমৎকার একটা পদ্ধতি যেটা গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম, চলনবিল কন্ডিশনে জিরো টিলেজ গার্লিক সেকশন অলমোস্ট 50% অফ প্রোডাকশন is obtained from চলনবিল কন্ডিশন। এই চলনবিল কন্ডিশনে চাষ করা হয়। চলনবিলে যে বর্ষাকালে রেনি সিজনে লো ল্যান্ড যেগুলোতে প্রচুর পরিমাণে পানি হয়, দেখতে বিল অথবা তোমার মার্শিল্যান্ড, বগিল্যান্ড, এই যে মার্শিল্যান্ড অথবা বগিল্যান্ড গুলা, এইগুলো যখন পানি শুকিয়ে যায় বর্ষার পানি, তখন এক ধরনের আমন ধান লাগায়, অনেকে আমন ধান লাগাক না লাগাক কোনো অসুবিধা নেই, কিন্তু বীজের মধ্যে কাদার মধ্যে রসুনের গুলোকে একদম ঘন করে লাগায়। কোন এলাকা? নাটোর, বড়াইগ্রাম, তোমার আরেকটা হলো কি বললো, গুরুদাসপুর, রাইট। হ্যাঁ, অনেকে আছে হয়তো রাজশাহী, ওই সব অঞ্চলে দেখা যাচ্ছে গুরুদাসপুর, তারপর সিরাজগঞ্জের কিছু তাড়ার এলাকা, হ্যাঁ, এইসব এলাকাগুলোতে যেগুলো চলন বিল পড়েছে, বিশেষ করে গুরুদাসপুরের সবচেয়ে বেশি হয়, বড়াইগ্রাম, গুরুদাসপুর, এইসব রিজিয়নে দেখা যাচ্ছে কাদার মধ্যে রসুন গুলাকে, ক্লোভ গুলাকে লাগাই দিয়ে ধানের খড় দিয়ে ঢেকে দেয় মালচিং দ্বারা। তাহলে 1 নাম্বার বললাম ওই জায়গাটার মধ্যে কি আছে, প্রচুর অর্গানিক ম্যাটার। 2 নাম্বার কি আছে, কাদার মধ্যে লাগিয়ে দিয়েছে, মাটি পাডলিং কন্ডিশন, কাদা, হ্যাঁ,
ময়েশ্চার দেখা যাচ্ছে 70% 80% সয়েল ময়েশ্চার, ওইটার মধ্যে তুমি লাগিয়ে দিয়েছো। 3 নাম্বার তুমি কি করেছো, মালচিং দিয়েছো, তো কাজে অর্গানিক ম্যাটার পাইলো, ইরিগেশন পাইলো, মালস পাইলো, which conserve soil moisture, দেখা যাচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট হইতেই থাকবে এবং ওইটা তো মিনিমাম খরচে হাইয়েস্ট প্রোডাকশন। কাজে মেইন জমিতে কখনো রসুন চাষ করাই লাগবে না যদি আমরা জিরো টিলেজ কন্ডিশন, বাংলাদেশে অনেক অঞ্চলে এটা আছে, কিছু কিছু ওই যে তোমার ঢাকা মুন্সিগঞ্জের যে একটা বিল, নামটা ভুলে গেলাম হঠাৎ করে, ওই বিলও কিছু কিছু চাষ করা শুরু করেছে। হ্যাঁ, আড়িয়াল বিল এখানে একটা বিমানবন্দর করতে চাইছিল, যাই পারে না সরকার। আড়িয়াল বিলও কিন্তু এই রসুন, কাজে যেখানে যেখানে বিল কন্ডিশন আছে, মাসি ল্যান্ড, বগি ল্যান্ড, ওই ধরনের কন্ডিশনে আমরা রসুনকে লাগিয়ে যদি উপরে খড়কুটা দিয়ে ঢেকে দিই, রাইস স্টোমালস অথবা ওয়াটার হাইস মাল দিয়ে ঢেকে দিই, প্রোডাকশন মিনিমাম, প্রোডাকশন কস্ট মিনিমাম, কিন্তু yield অলমোস্ট সেম হবে অনেকটা, এবং we can grow the garlic in late condition, দেরিতে লাগাইতে পারবো, নভেম্বর মাসের শেষে, ইভেন ডিসেম্বরের ফার্স্টে লাগাইলে অনেকটা হয়ে যায়, অত দেরি করা ঠিক না, যাই হোক নভেম্বর মাসে যদি লাগানো যায় ফলন অনেক ভালো হবে। কাজে আমাদের দেশের টোটাল প্রোডাকশন আমরা ওইখান থেকে সাপ্লাই করতে পারি। স্যার এটা কেন গ্রো সরাসরি লাগানো হয়? অবশ্যই পেঁয়াজ রসুনে সিডলিংটা ইফেক্টিভ না। সরি, তুমি পেঁয়াজে ঠিকই আছে, পেঁয়াজের সিডলিং দেখা, রসুন তো আমরা পরে ওই যে প্রোপাগেশন আলাপ করতেছি, তাহলে বুঝতে হবে রসুনের প্রোপাগেশন কিভাবে করবো আমরা। ক্লোভ লাগা, হ্যাঁ, রসুনের ভেজিটেটিভ প্রোপাগেশন বাই ক্লোভ, 100% ভেজিটেটিভ প্রোপাগেশন। কি জন্য ভেজিটেটিভ প্রোপাগেশন বলবো, বাল্বটা কি আগে বললাম, এটা কি আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, তার উপরে থাকে কি সিডো বাল্ব অথবা লিপ শিট টুগেদার একটা ফর্ম তৈরি করেছে, আর নিচের দিকে ছোট স্টেম থাকে। যাই হোক, তাহলে 100% ক্লোভ কোয়া লাগানো হয়, অথবা টিস্যু কালচার করা যায়, কস্টলি পড়বে, কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশন বাই ক্লোভ ইজ ভেরি ইফেক্টিভ এন্ড লো কস্ট। প্লান্টিং ডিস্টেন্স কত, আর্লি প্লান্টিং করলে 20 সেন্টিমিটার, প্লান্ট টু প্লান্ট, রো টু রো 20 সেন্টিমিটার, অথবা 15ও দেওয়া যায়, সমস্যা নেই। লেট প্লান্টিং যদি করি, প্লান্ট টু প্লান্ট 15, রো টু রো 15, অথবা প্লান্ট টু প্লান্ট 10, রো টু 10, অর্থাৎ যত লেটে লাগাবো তত ক্লোজ লাগাবো, গাছ ছোট হবে, কাজে এটা আমরা রিকভার করতে পারবো। লেট প্লান্টিং এ একটু ক্লোজ প্লান্টিং করবো, ঠিক আছে। ক্লোভের সাইজ কত, অবশ্যই লার্জার সাইজ, আমাদের এটা আমি প্র্যাকটিক্যালি ক্লাস নেবো তখন বুঝতে পারবো। এটা হলো যে রসুনের যে কোয়াটা থাকে তার চারিপাশে যে র্যাপার লিপ থাকে, আমরা র্যাপার লিপটা খুলবো, খোলার পরে তার আউটার লেয়ারে যে এগুলো থাকে, আউটার লেয়ারে বাঁকানো ধরনের যে ক্লোভগুলো, অবশ্যই আমরা প্রথমে পছন্দ করবো একটু বিগার সাইজের যে বাল্ব, এরপরে বিগার সাইজের বাল্ব পছন্দ করে আমরা কি করবো, এটা র্যাপার লিপটা খুলবো, খোলার পরে তার আউটার লেয়ারে যেগুলো থাকবে, যে বড় সাইজ, কোন সাইজ, মিনিমাম 1 গ্রাম অথবা 1 গ্রামের চেয়ে একটু বেশি, এই জন্য ক্লোভগুলো পছন্দ। আর ইনারে যেগুলো স্ট্রেট থাকবে ওগুলোকে আমরা ডিসকার্ড করবো, দেখবো বাজারে কিন্তু ওগুলো মানুষ বিক্রি করে দেয়। ওগুলো যদি লাগাও, গাছ হবে কিন্তু খুবই দুর্বল শিং, ওইখান থেকে তুমি কখনো ক্লোভ পাবে না, যেভাবে আছে গাছ ওইভাবে থেকে যাবে। এই জন্য অফকোর্স ইউ মাস্ট চুজ দ্য বিগার সাইজ ক্লোভ, অ্যাটলিস্ট 1 গ্রাম, 1 গ্রামের চেয়ে অথবা তার চেয়ে একটু বেশি ক্লোভগুলো পছন্দ করতে হবে। অবশ্যই বললাম ইনার লেয়ারের এগুলো ডিসকার্ড করবো, আর আউটার লেয়ার গুলো আমরা চুজ করবো, ঠিক আছে। প্লান্টিং টাইম কত, মিড অক্টোবর টু আর্লি নভেম্বর, এতক্ষণ পর্যন্ত আলাপ করলাম, যত আগাম লাগানো যাবে ফলন অত বেশি। সিড রেট কত, 700 to 800 কেজি পার হেক্টর। প্লান্টিং মেথড কি, ওই ছেলেটা যেটা বলতেছিল কিভাবে লাগাবো, একটা হলো ফারো প্লান্টিং, ওই যে রো কোদাল দিয়ে একটা ফারো বানাইতে হবে, ওই ফারোর মধ্যে আমরা একটা করে লাগাবো, ওই যে স্পেসিং মেনটেন করবো, অথবা ডিবলিং মানে কি, ডিবলিং মানে পুঁতে দেওয়া, এই যে জিরো টিলেজে যেটা করা হয়, দিস ইজ ডিবলিং, অর্থাৎ এই রো টানা হোক অথবা না টানা হোক, স্পেসিং মেনটেন করা হোক না হোক, ওরা কি করে একদম ঘন করে একটার পর একটা করে লাগাই দেয়, ডিবলিং করে হাতের আঙ্গুল দিয়ে বুনে দেওয়া, ডিবলিং করে দেবো, গেঁথে দেওয়া, এই গেঁথে দিয়ে উপরে কোন অংশটা গেঁথে দেয়, যে অংশটা স্টেমটাকে নিচে যতটুকু সম্ভব একটু, যেহেতু ভিজার মতো ইজি ভাবে ডিবলিং করে দেওয়া, তারপরে উপরে আমরা খড়কুটা দিয়ে ঢেকে। তাহলে দুইটা পদ্ধতি, একটা ফারো প্লান্টিং অথবা ডিবলিং। আর ডিবলিংটা করা হয় পাডলিং কন্ডিশন, যে কথাটা বলতেছিলাম, যে এই জিনিসটা আমি দেখেছি এবং আমি অনেকটা এটা অনেকেরই বলি, যেমন মনে করো তোমার দিনাজপুর কন্ডিশনে রসুনের জিরো টিলেজ করতে পারবে না, তাহলে এখানে তোমার কি করতে হবে,
এটার জন্য আমাদের একটা টেকনোলজি আছে এবং এটা আমি আমার তোমার মাস্টার্স ইয়াতে দেখাইছিলাম যে পার্টলিং কি, তুমি জমিটাকে প্রথমে কাদা করে নিলে কিভাবে, প্রথমে 1-2 চাষ দিলা, 2 চাষ দিয়ে একদম পানি দিয়ে ভরে দিলে, ঠিক আছে। এরপরে পানিটা যখন শুকাবে তখন ওই যে জিরিটুলিজের মতো অলমোস্ট তোমার হয়ে গেছে, ওইখানে যেমন কাদা হয়েছে এখানে একটা কাদা হয়ে গেলে কাদার মধ্যে তুমি রসুন ঘন করে লাগাইলে, লাগাইয়া কি করলে উপরে খড় দিয়ে, ধানের খড় দিয়ে হতো বা কচুরি পানা দিয়ে ঢেকে দিই, বুঝেছ। তাহলে এই যে তুমি যদি মালসিং করো তাহলে কি হবে, উইড হবে না, আগাছা হবে না। মালসিং করলে কি হবে, সয়েল ময়েশ্চার কনজার্ভ করবে, যেখানে সয়েল ময়েশ্চার যদি শর্টেজ হয় গাছ দ্রুত দুর্বল হয়ে যায়, কিন্তু এটা হবে না। 3 নম্বর এটা হচ্ছে যেহেতু প্রাণী আছে কন্টিনিউ গ্রোথ ডেভেলপমেন্ট হবে, বুঝতে পেরেছো। তারপর সয়েলে ক্রাস্ট হবে না, তাহলে খরচও মিনিমাম, কোনো খরচও লাগবে না। কাজে তুমি তোমার পাডলিং করে কাদা করে মাত্র 2 চাষ দিবা, এরপর পানি দিয়ে ঢেকে দিবে, পানি দিয়ে কাদা করে নিলা, কাদা করে কাদার মধ্যে তুমি আস্তে ঘন করে লাগাই দিলে, উপরে খড়গুলো দিয়ে ঢেকে দিলে। তাহলে এই কন্ডিশনটা আমরা বাংলাদেশের এনি জায়গায়, যে কোনো জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ অল্প খরচে জিরোটিলিজ আমরা বানাই নিতে পারি বিনা চাষ, যদিও 2 চাষ দিব, 2 চাষ দিয়ে কাদা করে ফেলি, ঠিক আছে। এটাকে বলে পাডলিং। তাহলে পাডলিং, জিরোটিলিজ, দোজ আর ভেরি ইফেক্টিভ ফর গার্লিক প্রোডাকশন। আর ইন্টারকালচারাল অপারেশনে কি আছে, ম্যানুয়ারিং এন্ড ফার্টিলাইজেশন, আগে বললাম ইট লাইকস অর্গানিক ম্যাটার, গোবর পছন্দ করে, গোবর বা এটা সেটা ফার্টিলাইজার দিতে হবে চাষের আগে, হ্যাঁ, যেহেতু তার শ্যালো রুটেড ক্রপ, উপরে লেয়ার থেকে যে খাদ্য যেটা তার জন্য দরকার ওইটার জন্য সে পেয়ে যায়। গভীর হইলে না যে কোনো জায়গায় উপরে লেয়ারে পেলো না, আস্তে আস্তে নিচ থেকে খাবার নিল, তা নয়। এই জন্য যতটুকু সম্ভব নির্দিষ্ট একটা শিডিউল মেনটেন করে, মিনিমাম 15 টন অথবা 10 টন মিনিমাম। আর 10 টন দিয়ে যদি একটু মাস্টার্ড অয়েল কেউকে দেওয়া যায় 1 টনের মতো, তাহলে আরো ভালো। যাই হোক, 1 টন পার হেক্টর মাস্টার্ড অয়েলকে, 10 টন পার হেক্টর কাউডা, আর ইউরিয়া টিএসপিএমপি 200 বা 300 কেজি পার হেক্টর, ওইভাবে আমরা দিয়ে দিব। ওইটা 2 স্প্লিটে মাস্টার্ড অয়েল, ইউরিয়া এবং মিউরেট অফ পটাশ, আর জমি তৈরি করার সময় কাউডাং এবং টিএসপি ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে হবে। প্লান্ট প্রোটেকশনের মধ্যে এটার একটা কঠিন রোগ আছে যেটাকে বলা হয় অন্যান্য কিছু পোকামাকড় আছে যেটাকে বলা হয় মাইট, পাতাগুলোকে বাঘা করে ফেলে, হ্যাঁ, অনেকটা ছায়ার মধ্যে বলে একটু বেশি মাইটের আক্রমণ। আজকাল অনেক বাজারে মাইটিসেট পাওয়া যায়, দ্বারা স্প্রে করলে মোটামুটি আক্রমণ করে যায়। ক্যালথিয়ান অথবা ফ্যান কতগুলো আছে এগুলো বাজারে, বা মাইটিসেট, মাকড় নাশক বলে, পোকার মাকড় কিন্তু আলাদা, এটা বলে মাইট। তো কারণে মাইটিসেট অ্যাপ্লাই করতে হবে। আর একটা রোগ আছে যেটাকে বলে পার্পল ব্লস। পার্পল ব্লসটা কি একটা ফাঙ্গাল ডিজিজ, অল্টারনারিয়া পুরি দেওয়া হয়। এই ফাঙ্গাল ডিজিজের কারণে পাতার উপরের অংশ দেখবে হলুদ হয়ে যায়, আগাটা মরে যাবে আস্তে আস্তে, প্রথমে হলুদ হবে তারপরে আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে, অলমোস্ট ফলন অনেক কমে যাবে। এই জন্য কৃষকেরা বুদ্ধি করে কি করে, প্রতিদিন সকালবেলা রসুন খেতে তোমার ছাই ছিটাইতে থাকে, অ্যাশ। তাহলে যত অ্যাশ দিবে, ময়েশ্চার কন্ডিশনটা একটু, যত ময়েশ্চার কন্ডিশন থাকবে, অত ময়েস্ট কন্ডিশন থাকবে, অত ফাঙ্গাল ডিজিজটা বেশি। কাজে ছাই দিয়ে একটু কন্ট্রোল করা যায়। আর নাহলে পরে শিডিউল মেনটেন করে, আজকাল বাজারে প্রচুর পরিমাণে ফাঞ্জিসাইড পাওয়া যায়, আমরা জানি বেবিস্টিন, তারপরে ডাইথেনাম 45, এই ধরনের শিডিউল মেনটেন করে যদি কুয়াশা থাকে তাহলে রোগটা বেশি হয়। এই জন্য এই 7-8-10 দিন পর 1-2 যদি তোমার স্প্রে করা হয় তাহলে ফাঞ্জিসাইড অনেকটা কন্ট্রোল করা যায় ফাঙ্গাল ডিজিজ, এটা বলে পার্পল ব্লস। তাহলে এই দুইটা জিনিসই মেইন, আর অত কোনো রোগ নাই। আর ইরিগেশন তো বললাম, ফ্রিকুয়েন্টলি ইরিগেশন দিতে হবে। মালচিং ভেরি ইফেক্টিভ, স্পেশালি ফর গার্লিক। গার্লিকের ক্ষেত্রে প্রচুর প্রকাশনা আছে মালচিং এর ক্ষেত্রে, রাইসেস্টো মালচ ভেরি ইফেক্টিভ। ধানের খড়গুলো দিয়ে যদি যে কোনো মালচিং এর নিয়মে হলো, মালচ কখন করতে হবে, যখনই পানি দিবি, ইরিগেশন, আফটার ইরিগেশন ইউ শুড ইউজ দ্য মালচ, ন্যাচারাল মালচ। আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল মালচ, যেটাকে আমরা বলি ব্ল্যাক পলিথিন। ব্ল্যাক পলিথিন দিয়ে উন্নত বিশ্বে অনেক চাষ করা হয়, আমাদের দেশে একটু কষ্ট বেশি অনেকে করে, ধানের খড়গুলো দিয়ে ঢেকে দেয়, ইরিগেশন দেওয়ার পর। এরপরে আমরা একটু আলাপ করবো হারভেস্টিং এন্ড কিউরিং। তাহলে গাছ হয়ে গেল, এরপর হারভেস্টিং করতে হবে। হারভেস্টিং ইজ, garlic is usually ready for harvesting when the tops become partly die and bends to the ground. অর্থাৎ গাছ যখন অলমোস্ট মরে যাবে আগার দিক অথবা ভেঙে পড়বে পাতা, then those are ready for harvesting. Bulbs are lit
it and take into the shade for curing about a week. এই যে এরপর খুব ইম্পর্টেন্ট জিনিস যে পেঁয়াজ রসুন কিভাবে রাখা যাবে, কিভাবে দীর্ঘদিন পর্যন্ত রিজার্ভ করা যাবে, দীর্ঘদিন পর্যন্ত স্টোরেজ করা যাবে, যেটা একবার হারভেস্ট করবো আমরা মার্চের শেষের দিকে, এপ্রিলের দিকে 5টে। হ্যাঁ, কাজে এরপরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পরের বছর যাই আবার এপ্রিল হবে, এক বছর খাওয়া লাগবে। কাজে আমাদের বাংলাদেশে যে রসুন, those are very good for high স্টোরেজ, তাই না? দীর্ঘদিন পর্যন্ত আমরা এটাকে রেখে দিতে পারবো, কিন্তু এটার জন্য একটা টেকনিক লাগবে, যে টেকনিকটা হলো তুমি হারভেস্ট করবে। হারভেস্ট করার পর গেলে প্রথম অবস্থায় যখন পার্শিয়ালি পাতা একটু একটু মরা শুরু করছে, তখন আমরা হারভেস্ট করবো। একদম সব পাতা মরে যাওয়ার জন্য কিন্তু কখনো অপেক্ষা করতে হয় না। পার্টলি কিছু পাতা মরছে অথবা কিছু অংশ ভেঙে গেছে, তখন দোজ আর রেডি ফর হারভেস্ট। হারভেস্টিং করার পরে যদি সম্ভব হয় তুমি জমির মধ্যে রেখে দিতে পারো, 1 সপ্তাহ লাগবে না, তুমি 3-4 দিন রাখলে হবে। অথবা তুমি নিয়ে এসে, ওটা আরো ভালো, নিয়ে এসে যদি তোমার বাড়ির আঙ্গিনা ছায়ার মধ্যে, শেডি কোনো জায়গার মধ্যে যদি তুমি কি করো, শেডি জায়গার মধ্যে 201 হয়ে গেল, 18 ছিল, কোথায় গেল বাকিগুলো? সাজিয়া, হ্যালো জি স্যার। সাজিয়া, জি স্যার। ছেলে জি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তো এতগুলো স্টুডেন্ট ছিল, পালাইলো কোথায় আবার? স্যার হ্যাঁ? মেবি হ্যাঁ, আসেই না নাকি? কি বলছে আরেকজন? না স্যার 200 প্রায় 10-15 জন ছিল, এখন 200 জন মেবি স্যার। আমি 218 জন গুনলাম। স্যার অনেকের হয়তো নেট প্রবলেম। আচ্ছা যাক, অসুবিধা নেই। তাহলে যেটা অনেকে ধরে যায় স্যার, অনেকে আবার জয়েন হয় এরকম। স্যার ক্লাসের লেন্থ করতে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা শেষ করে দিবার নাই। তাহলে কি হবে, কি তোমাদের কি 1 গিগা লাগে নাকি? কত লাগে একদিনে? আচ্ছা যাক, তাহলে আমরা যেটা বলতেছিলাম শেষ করে দিই তাড়াতাড়ি। বাল্বস আর লিফটেড, তাহলে এরপর আমরা তুলবো, তোলার পরে ছায়ার মধ্যে বাড়ির আঙ্গিনা অথবা তোমার ফিল্ড কন্ডিশন, ফিল্ডে রেখে দিলে একটা ডিসঅ্যাডভান্টেজ কি হবে, উপরে যে র্যাপার লিফটটা আছে এটা খুলে যায় অনেক ক্ষেত্রে, বেশি রোদে এটা র্যাপার লিফটটা খুলে যায়। আর র্যাপার লিফট যখন খুলে যাবে তখন এটা স্টোরেজ ক্যাপাসিটি ইজ মিনিমাম, স্টোরেজ এবিলিটি মিনিমাম হয়ে যায়। ওই জন্য র্যাপার লিফট না খুলে এটার জন্য ঘরের আঙ্গিনায় বা গাছের নিচে অথবা ছায়াযুক্ত জায়গায় যদি তুমি এভাবে বিছিয়ে রাখো, তাহলে পরে সুবিধা। তখন একটু বেশি সময় রাখতে হবে, হয়তো 4-5 দিন রাখলে। 5 দিন রাখলে কি হবে, টোটাল পাতাগুলো আস্তে আস্তে করে একটু মরে যাবে। তখন একটা টেকনিক যেটা এখানে লেখা আছে, টপস এন্ড রুটস আর রিমুভ বাই হ্যান্ড, একটু কেটে দিয়ে, অনেকটা ভেঙে দিয়ে, করে দিয়ে, কিন্তু কিছু অংশ রেখে দিয়ে, লিভিং অ্যাবাউট 2 সেন্টিমিটার অফ রুট, রুটের কিছু অংশ রেখে দেন 2.5 সেন্টিমিটার অফ টপ। এই টেকনিক এখন আর করে না। যে রসুন পেঁয়াজ লাগাইছে, মা লাগাইছে, ওটা আসবে আবার মার্চ এপ্রিল মাসে পেঁয়াজের মধ্যে, রসুনের মধ্যে। Help the reduce storage loss. এই যে নাটোরের চলন বিল কন্ডিশনে গত প্রেজেন্টেশনে তোমাদের দেখিয়েছিলাম,
যে চলন বিল কন্ডিশনে কিন্তু এগুলোকে বেনি পাকায়, বেনি পাকিয়ে ওই যে ঘরের বাঁশের তীরের মধ্যে ঝুলে রাখে। তাহলে ঝুলে রাখা অবস্থায় তুমি এটাকে 5-6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারো। তাহলে ড্রাই ম্যাটারও বেশি থাকবে, স্টোরেজও ভালো হবে মোটামুটি। যে পরের স্লাইড আমরা এটাতে দেখাচ্ছি, এই যে ছবিটাতে দেখা হয়েছে বেনি করা। এই যে এইভাবে যদি তুমি ওয়েল ভেন্টিলেটেড রুমে যদি এভাবে রেখে দাও তাহলে এটা 6-7 মাস যাবে। চলন বিল কন্ডিশনে বড়াইগ্রাম, নাটক ওরা যখন রসুনের বেশ দাম পাইতো 100, 150, 200 টাকা যখন কেজি হতো, তখন ওরা বেশ ইন্টারেস্ট দেখাইতে হতো। কিন্তু বাংলাদেশ তো আসলে সবকিছু আনস্টেবল। কোনো সময় দেখা যাচ্ছে 200 টাকা কেজি, কোনো সময় 20 টাকা কেজি দিলেও নেয় না কেউ। তো ওই কাজে কৃষকেরা হতাশ হয়ে যায়, তখন আর করতে চায় না। যে আমি রসুন করলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে, এরপরে রসুনকে 6 মাস পর্যন্ত এইভাবে স্টোরেজ করলাম, আর বিক্রি করার সময় 20 টাকা, আর করবোই না রসুন, পরে আর ইন্টারেস্ট হারাই গেল। কিন্তু যদি দেখা যাচ্ছে মিনিমাম, তো একটা ফলন তো মিনিমাম মাত্র 4-5 টন অথবা 10 টন, 10 টন হাইয়েস্ট ভালো হাইলিং ভ্যারাইটি হবে, আর নর্মালি 7-8 টন। এই 7-8 টন যদি ফলন হয়, তা ফলন খুবই কম। তাহলে চালের কেজি যদি 60 টাকা হয়, আর রসুনের কেজি 60 টাকা হইলে পোষাবে, অথবা পেঁয়াজের কেজি? যার ফলে আমরা 100% পার্শ্ববর্তী দেশ অথবা চায়নার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি, যেটা আমাদের কৃষকেরা হতাশ হয়ে চাষ করতে চায়। কিন্তু আমাদের বাংলাদেশের কন্ডিশনে পেঁয়াজ রসুন ভালোই হয়, এবং এটা যদি আমরা ভালোভাবে কিউরিং করি, যেটা বলতেছিলাম, তুমি যদি এই কিউরিংটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু কিউরিং করা বাড়ির আঙিনা। আর যদি তুমি ফিল্ডে কিউরিং করো, দেখবে একবার চকচকে সাদা কালার হবে, দেখতে খুব সুন্দর হবে, বাজার মূল্য ভালো পাবা। কিন্তু ওই যে র্যাপার লিপ খুলে যায়, অনেকগুলো নষ্ট হয়ে যাবে, তখন তোমাকে আবার গ্রেডিং করতে হবে, যেগুলো র্যাপার লিপ খুলে গেছে সেগুলো আবার ফেলে দিতে হবে। আর ছায়ার মধ্যে করলে একটু ডাল কালার হবে, কিন্তু দেখা যাচ্ছে এটার স্টোরেজে ভালো, এবং এটা র্যাপার লিপটা খুলবে না। কাজে আমরা যে কোনো ভাবে খুলে বান্ডেল করে এইভাবে রেখে দিতে পারি, এবং এটা 6-7 মাস ভালো থাকে। ঠিক আছে, তোমাদের দুইটা জিনিস আমি আলাপ করলাম। এরপরে এগুলো প্রেজেন্টেশন তোমাদের দিয়ে দিব। আর যেটা বলতেছিলাম, এরপর আরেকটা ক্লাস অয়েল পাম্পের ছিল, কিন্তু এটা আমি চাচ্ছিলাম তোমাদের অয়েল পাম্পের এটা ক্লাসটা আমি পরে তোমাদের যখন ছুটি শেষ হবে তখন আমি নিব। হ্যাঁ, এটা ক্লাসটা থেকে যাবে। আর যদি বাই দিস টাইম যদি সম্ভব হয় কিছু কিছু জিনিস পরে আলাপ করে নিব। ঠিক আছে, তাহলে আজকে আমার ক্লাস শেষ। তোমরা অন্য স্যারদের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, ক্লাস আচ্ছা স্যার, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকো। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।